সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ভাইয়া। ওকে। আমরা এখন স্টার্ট করব। আর্কডুনের পক্ষ থেকে আমাদের এইটা হচ্ছে ফোর্থ থিসিস প্রেজেন্টেশন। এর আগে হচ্ছে আমরা 3টা থিসিস প্রেজেন্টেশন কমপ্লিট করেছি এবং সেগুলো হচ্ছে আমাদের আর্কডুনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সেই প্রেজেন্টেশনগুলো আপলোড করা আছে। তো এইটা আমাদের হচ্ছে ফোর্থ প্রেজেন্টেশন, থিসিস প্রেজেন্টেশন। ফাউজিয়া আফিয়া রুয়েটের স্টুডেন্ট, 2024-এ তার থিসিস কমপ্লিট করেছেন। এখন ভলিউম 0-তে জুনিয়র আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন। তো আমি আর বেশি কথা না বলি, আফিয়াকে ওর প্রেজেন্টেশন স্টার্ট করতে অনুরোধ করছি। আফিয়া, তুমি স্টার্ট করো। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কেউ একজন একটু রেসপন্স করলে ভালো হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা ওকে, যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আফিয়া, তুমি এখন আসসালামু স্টার্ট করতে আলাইকুম। পারো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি ফাউজি আফিয়া। আমি হচ্ছে রিসেন্টলি ইউরোপ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 24শে নভেম্বরে আমি থিসিস দিয়েছি। আর আহ, একটু মিস ইনফরমেশন হয়েছে, আমি হচ্ছে ভলেন্টিয়ার এখন ইন্টার্নশিপ করছি। আচ্ছা, আহ, সরি। আমার থিসিস টপিক ছিল হচ্ছে ছোট ভাই। আচ্ছা, আচ্ছা। আহ, আমার থিসিস টপিক ছিল হচ্ছে আ জার্নি বিনিথ দ্য সারফেস এন্ড ওশনিয়াম কমপ্লেক্স। আর এটা সাইট ছিল হচ্ছে সোনাদি আইল্যান্ডে। তো প্রথমে হচ্ছে সাইট লোকেশন দিয়ে শুরু করি। আমি খুব শর্ট ডিসকাশন করার চেষ্টা করব। তো আমাদের সাইটটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারে, এবং কক্সবাজারের এই জায়গাটাতে হচ্ছে মহেশখালী। মহেশখালীর এই কর্নারটাতে হচ্ছে সোনালী আইল্যান্ড, এবং সোনালী আইল্যান্ডে হচ্ছে আমার সাইটটা। তো সোনালী আইল্যান্ডে আমরা কিভাবে যেতে পারি সেটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হচ্ছে কক্সবাজারের কলাতলিতে যেতে হবে। কলাতলি থেকে বা ডলফিন মোড় থেকে আর কি। ওখান থেকে আমরা 6 নম্বর ঘাটে যেতে পারি। 6 নম্বর ঘাট থেকে আমরা আহ আমরা আসলে দুই ভাবে যাওয়া যায়। আমরা ডিরেক্ট স্পিড বোটে যেতে পারি। ডিরেক্ট স্পিড বোটে যাওয়ার ওয়ে হচ্ছে 6 নম্বর ঘাট থেকে আমরা ডিরেক্ট স্পিড বোট নিয়ে আমরা ডিরেক্ট সোনাদিয়া পূর্বপাড়া অথবা পশ্চিমপাড়া দুদিকে যেতে পারি। এই সাইডটা হচ্ছে পূর্বপাড়া এবং এই সাইডটা হচ্ছে পশ্চিমপাড়া। আর ভেঙে ভেঙেও যাওয়া যায়। ভেঙে ভেঙে আমাদের যে লোকাল বোট গুলো আছে, লোকাল বোট দিয়ে কিছু দূর যেতে হয়, কিছু দূর বাই রোড যেতে হয়। যেমন 6 নম্বর ঘাট থেকে আমরা হচ্ছে লোকাল বোট নিয়ে বা স্পিড বোট নিয়ে আমরা হচ্ছে ঘোড়াঘাটাতে যেতে পারি। এখানে হচ্ছে আদিনাথ মন্দির আছে, এটাও একটা আহ এখানেও ভিজিটরসরা যায় আহ দেখতে। এটা সুন্দর জায়গা। এবং এই গোড়াঘাটা থেকে আমরা হচ্ছে বাই রোড সিএনজি অথবা রিক্সা দিয়ে আমরা হচ্ছে ঘটিভাঙা যেতে পারি। ঘটিভাঙা থেকে হচ্ছে একটা এক্সিস্টিং রোড আছে পূর্বপাড়া পর্যন্ত, এবং রোডটা হচ্ছে ব্রোকেন। পূর্বপাড়াতে এসে রোডটা শেষ হয়ে গেছে। তো এই রোডটা দিয়ে আমরা পূর্বপাড়া পর্যন্ত যেতে পারি। কিন্তু এরপর পশ্চিম পাড়া দিয়ে যেতে হলে আমাদের আসলে ওই ওয়াটার ওয়েটা দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার সাইডটা হচ্ছে এই জায়গাতে পশ্চিম পাড়াতে। তো সাইডটাতে আমি আসলে ওয়াটার ওয়ে দিয়ে গেছি। এরপর হচ্ছে সাইডটা একটু স্টোরি বলি। এই সাইডটা হচ্ছে সোনালী আইল্যান্ডে 100 থেকে 150 বছর আগে মানুষ বসবাস শুরু করে, ইনফর্মাল সেটেলমেন্ট আর কি। তো বর্তমানে ওখানে 2000-এর মতো মানুষ আছে। এবং ওখানে অ্যাক্সেসিবিলিটি আসলে খুবই পুয়ার। এবং ওখানে আমি যে ব্রোকেন ব্রিজটার কথা বলছিলাম, ব্রোকেন রোডটা, ওই রোডটা এখানে সেভাবে শেষ হয়ে গেছে। তো ওরা বেসিক্যালি ওয়াটারওয়ে দিয়ে ওরা হচ্ছে যে ওদের ওয়াটার ট্রান্সপোর্টেশন গুলো দিয়ে ওরা হচ্ছে প্রতিদিন ওরা যাওয়া আসা করে মহেশখালীতে। এবং মহেশখালীতেই হচ্ছে ওদের বাজার বা সব ধরনের ফ্যাসিলিটিস হচ্ছে মহেশখালীতে। সোনালী আইল্যান্ডে বেসিক্যালি কোনো ধরনের ফ্যাসিলিটি নাই, ইলেকট্রিসিটি নাই, তারপর ফ্রেশ ওয়াটার নাই, ওখানে সল্ট ওয়াটার। তো ওরা সবকিছু বেসিক্যালি মহেশখালী থেকে নিয়ে আসে এবং দিনে একবার হচ্ছে এই বোট গুলো আপ ডাউন করে। তো ওরা
দেখা যায় সবাই তখন দিনে একবার মহেশখালীতে যেয়ে ওদের যে ডেইলি নেসেসিটিস গুলো ওগুলো নিয়ে আসে। এবং হচ্ছে এখানে হচ্ছে একটাই প্রাইমারি স্কুল আছে, যেটা হচ্ছে আবার সাইক্লোন সেন্টার হিসেবেও কাজ করে, যেহেতু সাইটটা সাইক্লোন প্রন, এবং দুটা মসজিদ আছে, 12টা বিক্রি আছে। আহ এবং এখানে হচ্ছে যে এদের এই যে যে ইনফর্মাল সেটেলমেন্ট, এদের মেইনলি এদের ইনকাম সোর্স হচ্ছে ফিশিং। তো ওরা হচ্ছে ইলিগালি ফিশিং করে, এবং ওরা হচ্ছে পরে ফিশ গুলাকে ড্রাই করে, এরপর ওরা হচ্ছে ড্রাই ফিশ গুলাকে সেল করে। এছাড়া ওরা হচ্ছে যে ভিজিটর্স যখন যায়, আহ, তখন ভিজিটর্সদেরকে ওরা হচ্ছে অ্যাসিস্ট করে। এটা ওদের একটা ইনকাম সোর্স আর কি। তো রিসেন্টলি হচ্ছে অনেক ভিজিটর্স যাচ্ছে সোনালী আইল্যান্ডে। এটা ক্যাম্পিং এর জন্য অনেক ভালো, যেহেতু হচ্ছে ইলেকট্রিসিটি নাই। তো ওইখানে আসলে ক্যাম্পিং এর একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়। এবং আচ্ছা, আমরা পরবর্তীতে এগুলোকে দেখতে পাচ্ছি। এবং আচ্ছা, সোনালী আইল্যান্ডের হচ্ছে বায়োডাইভার্সিটি নিয়ে একটু বলি। সোনালী আইল্যান্ড হচ্ছে বায়োডাইভার্সিটিতে খুবই এনরিচ। এখানে হচ্ছে এখানে 300 থেকে 350 এখানে হচ্ছে দুই ধরনের বার্ড, মাইগ্রেটরি বার্ডস আছে, যেটা হচ্ছে এশিয়াতে শুধু সোনালী আইল্যান্ডেই আসে। এটার মধ্যে হচ্ছে গ্রিন শ্যাঙ্ক আর একটা হচ্ছে স্পুনবিল স্যান্ডপেপার, যেটা হচ্ছে এখন মাত্র 300 থেকে 350 জোড়া অবশিষ্ট আছে। আর এখানে 138 ধরনের প্ল্যান্টস আছে, যার মধ্যে হচ্ছে আহ কিছু হচ্ছে ম্যানগ্রোভ আছে। এবং এখানে সি টার্টলস পাওয়া যায়, যেটার মধ্যে হচ্ছে অলিভ রিডলি সি টার্টলস এবং গ্রিন টার্টলস। এই দুইটা টার্টলস হচ্ছে আমি শুধু সোনাদিয়াতেই পাই। আচ্ছা, আমরা এখানকে ম্যাপ দেখি। তো এটা হচ্ছে পুরা সোনাদিয়া আইল্যান্ডের যে ম্যাপটা, এটা অ্যাপ্রক্সিমেটলি 9,000 একর। এটা নিয়ে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি দেবা, ওরা হচ্ছে এটা নিয়ে পুরো জিনিসটা নিয়ে ওরা স্টাডি করছে। যেন ওরা হচ্ছে এই যে যে লাইট গ্রিন এরিয়াটা, এই এরিয়াটা ওরা হচ্ছে এই এরিয়াটা ওরা ডিজাইন করার জন্য আর কি সিলেক্ট করেছে। কারণ এই যে যে ডার্ক গ্রিন এরিয়াটা, এই ডার্ক গ্রিন এরিয়াটা পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ। তো ওরা হচ্ছে ম্যানগ্রোভ এবং স্টর্ম বাফার্স, বিভিন্ন ধরনের প্ল্যান্টস আর কি আছে এই ডার্ক গ্রিন এরিয়াটাতে। তো ওরা হচ্ছে চেষ্টা করেছে গাছ না কেটে কতটুকু হচ্ছে এক্সটেন্ড ডিজাইন করা যায়। তো ওরা হচ্ছে লাইট গ্রিন যে এরিয়াটা, এই এরিয়াটাতে মেইনলি চরের এরিয়াটাতে ওরা ডিজাইন করছে। তো হচ্ছে বায়োডাইভার্সিটি একটা ম্যাপিং করেছি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা, এটা হচ্ছে বার্ডস রেস্টিং গ্রাউন্ড। এই যে ব্লু, যে ডার্ক ব্লু যে এরিয়াটা দেখতে পাচ্ছি, আহ, এটা হচ্ছে সি বিচের মধ্যে আছে। এটাতে হচ্ছে টার্টেল নেস্টিং স্পট, এবং টার্টেলরা হচ্ছে টার্টেলরা রাতের বেলাতে হচ্ছে যে ওদের ব্রিডিং টাইম। সো ওদের হচ্ছে যে আহ, যাতে ডিস্টার্ব না হয়, এই জন্য হচ্ছে যে এই টার্টেল জোনের বাইরে হচ্ছে ডিজাইন করার প্রপোজালটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আহ, এই যে সার্কেল যেগুলা, এগুলা হচ্ছে বার্ডস গ্যাদারিং স্পট। এগুলো হচ্ছে বার্ডস ফিডিং গ্রাউন্ড। এবং হচ্ছে এই যে অরেঞ্জ যে রোডটা, এই রোডটা হচ্ছে ওই এক্সিস্টিং অ্যাপ্রোচ রোডটা, যেটা হচ্ছে মহেশখালী থেকে পূর্বপাড়া পর্যন্ত এসে ডেড এন্ড হয়ে গেছে আর কি। এই যে লাইট ইয়েলো এরিয়া যেটা, সেটাতে হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, ওরা হচ্ছে একটা সোনালী ইকো ট্যুরিজম পার্কের ডিজাইন করেছে জোনিং লেভেলে। তো এই ডিজাইনটা আমরা এটা উম, এই ডিজাইন এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ওদের যে এরিয়া, এখান থেকে হচ্ছে বার্ডস নেস্টিং গ্রাউন্ড প্রায় 4 কিলোমিটার দূরে। এবং আমি যেটা বলছিলাম আর কি, টার্টল নেস্টিং স্পট থেকে হচ্ছে দূরে ডিজাইন করা হয়। তো ওইটা 500 মিটার দূরে অলমোস্ট। এবং বার্ডস এই সাইডে একটা বার্ডস নেস্টিং গ্রাউন্ড আছে, এটা থেকেও হচ্ছে যে 600 মিটার দূরে অলমোস্ট। তো ডিজাইনটাকে মোটামুটি যাতে হচ্ছে বায়োডাইভার্সিটিকে কোনো রকম ধরনের ডিস্টার্ব না করে, আহ, এভাবে ডিজাইন করেছে ওরা আর কি। এই জায়গাটাতে হচ্ছে আমার ওশনিয়ামের সাইটটা আমি আহ, নিয়েছি। এই পুরা জায়গাটাতে ওরা ওশনিয়াম ডিজাইন করেছে, কিন্তু আহ, আমি এই এরিয়াটা চুজ করেছি আর কি ডিজাইন করার জন্য। তো যেটা বলছিলাম যে ওদের বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির যে
সোনাদিয়া ইকোট্যুরিজম পার্কের যে ডিজাইনটা, এটা হচ্ছে ওদের জোনিং লেভেলের একটা ডিজাইন। এবং এই যে কর্নারের যে একটা আই শেপের যে হচ্ছে পার্ক, এটা হচ্ছে ওদের ইকো সায়েন্স জোন। এই ইকো সায়েন্স জোনের আন্ডারে হচ্ছে ওশনারিয়াম কমপ্লেক্সের প্রপোজাল আছে। তো এখানে হচ্ছে আমি বেসিক্যালি সাইট নিয়ে ডিজাইন করেছি। তো আমি হচ্ছে সাইটের ইস্যুস গুলা আমি হচ্ছে অবজার্ভ করে আমি কিছু ইস্যু দেখতে পেয়েছি যে ওখানে যেহেতু ইনফর্মাল সেটেলমেন্ট আছে, ওরা বেসিক্যালি ওভার ফিশিং, ইলিগালি ফিশিং, এবং হচ্ছে ওখানে যে টার্টেল গুলো আছে ওদের ডিম সেল করে ফেলে। মানে মোটামুটি ওখানে যে মেইন স্পিসিস গুলো আছে, মেইন স্পিসিস গুলা আসলে ভালো অবস্থায় নাই। এবং যেহেতু ওই জায়গাটাতে খুব একটা ল এনফোর্স করা হয়নি, তো ওই জায়গাতে দেখা যাচ্ছে যে অনেক পলিউশন হচ্ছে। পলিউশন হওয়ার কারণে এই যে সি স্পিসিস যেগুলা, মেইন স্পিসিস যেগুলা, ওরা আসলে আহ, খুব খারাপ অবস্থায় আছে। ওদের যে ওদের হোমটাই এখন আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যেহেতু ওশান এরিয়াম নাই, বা এই ধরনের কোনো মেইন স্পিসিস শোকেস করার জন্য ওই ধরনের কোনো ফর্মাল কোনো এক্সিবিশন আসলে ওগুলো নাই। তো আমার কাছে মনে হয়েছে যে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মাধ্যমে একটা হচ্ছে ওশনিয়াম যদি ডিজাইন করি, তো ওশনিয়ামে যে মেইন স্পেসিস গুলা শোকেস হবে, তো এটা একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে হেল্প করবে। এবং এটার কারণে ওদের হচ্ছে ওদের যে বর্তমান অবস্থা আছে ওই অবস্থাটা চেঞ্জ হতে পারে। তো ওশনিয়াম কিভাবে আর কি এক্ষেত্রে হেল্প করতে পারে, তো আমি স্টাডি করে আমার কাছে মনে হয়েছে যে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যেতে পারে। তারপর যে ওয়াইল্ড লাইফ গুলো আছে ওগুলাকে কন্ট্যাক্ট করা যেতে পারে। এবং হচ্ছে যেহেতু বাংলাদেশে এখানে মেইন স্পেসিস রিসার্চের তেমন অপরচুনিটি নাই, তো এখানে একটা রিসার্চ সেন্টার যদি আমি করি, তাহলে এখানে রিসার্চের অপরচুনিটি ক্রিয়েট হবে। এবং ওদের হ্যাবিটেট রেস্টোরেশন করা যেতে পারে। যেই মেইন স্পেসিস গুলা এখন খুব ভালনারেবল অবস্থায় আছে, ওদেরকে ওশান এরিয়ামের যে কোয়ারেন্টাইন জোন বা হচ্ছে যে রিসার্চ ফ্যাসিলিটি আছে, ওখানে হচ্ছে ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে এরপর আবার ওদেরকে ওদের যে জায়গা, ওদের সিটে ওদেরকে ব্যাক করানো যায়। এবং হচ্ছে যে লোকাল যে কমিউনিটি, ওদেরকে হচ্ছে যে যদি এই প্রজেক্টের কাজে এঙ্গেজ করা যায়, বা ওদেরকে যদি একটা অন্য কোনো কাজে এঙ্গেজ করা যায়, ইনকাম সোর্স যদি ডিফারেন্ট করে দেওয়া যায়, এবং ওরা যে ওভার ফিশিং করছে এই ব্যাপারগুলোকে যদি ল এনফোর্স করা যায়, ওর সঙ্গে যদি কমিউনিকেট করে এভাবে একটা এগ্রিমেন্টে আসা যায়, তাহলে আসলে এখন সি এর যে অবস্থা আছে তাতে ইমপ্রুভমেন্ট হতে পারে। তো আমার কনসেপ্ট চিন্তা করেছিলাম হচ্ছে গার্ডিয়ানস অফ দ্য ব্লু, প্রিজার্ভিং ওশান বায়োডাইভার্সিটি। এটা হচ্ছে যে সি টার্টলস গুলো আছে ওদেরকে প্রিজার্ভ করার জন্য আসলে একটা স্লোগান ছিল। আমরা ওখান থেকে ইন্সপায়ার হয়ে এটাতে এসেছি। তো যেটা বলছিলাম আর কি, যে ওদের হোমটাই আর হচ্ছে ওদের জন্য এখন সেফ নাই। সো হচ্ছে ওশনারিয়ামটা ওদের জন্য একটা গার্ডেন হতে পারে, যেটা হচ্ছে মানুষের কাছে ওদের যে কন্ডিশনটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে হচ্ছে তখন দেখা যাবে আমরা আরো সচেতন হব মেইন ব্যাপারে। তো ওশানিয়ামে কিভাবে হচ্ছে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা হচ্ছে ওশানিয়ামে ফার্স্টে ফিশগুলোকে কালেক্ট করবো, দেন হচ্ছে আমরা অর্গানাইজ করব। এবং আমরা হচ্ছে যে ওখানে যে রিসার্চ ফ্যাসিলিটি আছে, তো ওখানে হচ্ছে ব্রিডিং ব্রিডিং পন্ড আছে। তো হচ্ছে ব্রিড করে ওদেরকে হচ্ছে নাম্বারসে বাড়ানো যেতে পারে। দেন হচ্ছে আমি কিছু হচ্ছে এক্সিবিশনে রেখে দিলাম, এবং বাকি কিছু নাম্বার আমরা ওখানে ব্যাক করলাম। সো আমরা জিনিসটা এমন না যে এই ধরনের কিছু মানে আমার মাথায় আসছিল যে এভাবে মেইন স্পিসিস এনে হচ্ছে ওশনেরিয়ামের ট্যাঙ্কে রাখা হচ্ছে, এটা একটা ইমপ্রিজনমেন্ট কিনা, বা ওদেরকে একটা জুতে রাখা হচ্ছে কিনা। তো বেসিক্যালি আমরা নাম্বার ইনক্রিজ করে আসলে কিছু হচ্ছে ওখানে আমরা ব্যাক করছি, এবং কিছু হচ্ছে ট্যাঙ্কে রাখছি। এবং হচ্ছে যে স্পিসিস গুলা আসলে হচ্ছে যে সিক অবস্থায় আছে, ওই স্পিসিস গুলার জন্য আলাদা আহ, আহ, হচ্ছে কোয়ারেন্টাইন ট্যাঙ্ক আছে বা আইসোলেশন ট্যাঙ্ক আছে। যখন ওই স্পিসিস গুলা ডিজিজ ফ্রি হয়ে যাচ্ছে, তখন সেগুলোকে আবার আমরা এক্সিবিশনে ব্যাক করছি। অথবা যেগুলো মারা যাচ্ছে, তো তখন ওগুলোর যে স্কেলেটনটা আছে ওটাকে আমরা হচ্ছে যে তখন ফসিলাইজ করে আমরা আবার এক্সিবিশনে ব্যাক করতে পারছি। সো বেসিক্যালি আমরা পুরো জিনিসটাই
পুরো জিনিসটারই একটা এফিশিয়েন্ট ইউজ হচ্ছে। তো হচ্ছে সাইট অ্যানালাইসিস যদি বলি, এখানে হচ্ছে সাউথ থেকে নর্থে হচ্ছে সামার উইন্ড যায়, এবং হচ্ছে যে উইন্টার উইন্ড হচ্ছে নর্থ থেকে সাউথে যায়। এখানে হচ্ছে কয়েক ধরনের মাইগ্রেটরি বার্ডস আছে আমি বলেছি। আর হচ্ছে এখানে এখন যে কন্ডিশন তাতে হচ্ছে বায়োডাইভার্সিটি লস হচ্ছে, কারণ হচ্ছে যে এই ইলিগাল সেটেলমেন্টে যে হচ্ছে ওদের অ্যাক্টিভিটিস গুলোর কারণে আর কি ডে বাই ডে হচ্ছে বায়োডাইভার্সিটি লস হচ্ছে। এবং হচ্ছে সাইটের একটা খুব স্ট্রেংথ হচ্ছে সাইটের এক সাইডে বে অফ বেঙ্গল আছে, এবং আরেকটা সাইডে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট আছে। তো যখন আর কি সাইট ভিজিটে যাচ্ছিলাম, তো এটা আসলে খুবই এনজয় করার মতো যে আমরা যখন বোট দিয়ে যাচ্ছিলাম তখন হচ্ছে আমরা ম্যানগ্রোভের ভেতর থেকে যাচ্ছিলাম, এবং এরপর যে আমরা সি বিচ দেখতে পেয়েছি, এবং সি বিচটা কক্সবাজার বা হচ্ছে সেন্ট মার্টিনের যে বেটার অবস্থায় আছে এখনো। তো ভালো লাগলো খুব। আর এটা ওয়েটল্যান্ড, কারণ হচ্ছে এখানে রেগুলার ইনান্ডেশন হয়, এই জন্য আসলে সাইটের কোথাও কোথাও দেখা যায় সবসময় পানি জমে থাকে, বা কোথাও কোথাও দেখা যায় সিজনালি ইনান্ডেশন হয়, এটা পরে দেখবো। আহ, এখন হচ্ছে সাইটে ইনান্ডেশন ইভেন্ট নিয়ে হচ্ছে একটু বলবো। যে এখানে আমরা যে রেড জোনটা দেখতে পাচ্ছি, এই রেড জোনটাতে হচ্ছে রেগুলার ইনান্ডেশন হয়, এটা হচ্ছে সি লেভেল থেকে 8 ফিট ওপরে আছে। তো এই জায়গাটা হচ্ছে ওয়েট জোন, এবং যে ইয়েলো পার্টটা, ওই পার্টটা হচ্ছে ওই পার্টটাতে সিজনাল ইনান্ডেশন হয়, এটাকে বলছি সেমি ড্রাই জোন, এবং এটা হচ্ছে সি লেভেল থেকে 11 ফিট উঁচুতে আছে। আর গ্রিন যে যে জোনটা, গ্রিন জোনটা বেসিক্যালি হচ্ছে ড্রাই জোনই বলা যায়, এবং এখানে হচ্ছে অলমোস্ট কখনোই ইনান্ডেশন হয় না, বা 50 বছরে একবার হয়তো জোয়ার ভাটা হয়। এবং এটা হচ্ছে সি লেভেল থেকে 19 থেকে 23 ফিট হাইটে আছে। আম, এখন হচ্ছে ফর্ম জেনারেশনে চলে যাব। তো আমার সাইট ছিল হচ্ছে 23.3 একর। তো এখানে আবারও হচ্ছে আমি ইনান্ডেশন থেকে স্টাডি করেছি। যেটা বলছিলাম, রেড জোনটা হচ্ছে রেগুলার ইনান্ডেশন হয়, ইয়েলো জোনটাতে সিজনাল ইনান্ডেশন হয়, এবং হচ্ছে গ্রিন জোনটাতে অলমোস্ট কখনো ইনান্ডেশন হয় না। তো এখানে যে গ্রিন জোনটা, এই গ্রিন জোনটাতে আমি আসলে ডিজাইন করেছি, কারণ হচ্ছে এই যে যে রেড জোন যেটা আছে, এই জায়গাটাতে যেহেতু সবসময় পানি জমে থাকে, তো দেখা যায় ওখানে সবসময় কোনো না কোনো ইনসেক্টস অথবা সাপ, ব্যাং, কেঁচো এগুলো থাকতে পারে ওখানে। কিন্তু এইসব অর্গানিজম গুলোকে আসলে যাতে ডিস্টার্ব না করি, এই জন্য হচ্ছে এই যে গ্রিন জোনটা, এই গ্রিন জোনটাতে ডিজাইন করেছি। সেম গোস ফর ইয়েলো জোন। এখানেও হচ্ছে এখানেও হচ্ছে যেহেতু সিজনালি এখানেও হচ্ছে জোয়ার হয়, তো এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে একদম হচ্ছে যে উঁচু যে জায়গাটা, 23 ফিটের যে জায়গাটা, 19 ফিট থেকে 23 ফিট, এই জায়গাটাতে হচ্ছে আমি ডিজাইন করেছি। তো হচ্ছে আমি প্রোগ্রাম অ্যানালাইসিস করে আমি হচ্ছে 4টা মাসিং চিন্তা করেছি। এখানে হচ্ছে পিঙ্ক যে মাসিংটা, এটা হচ্ছে সল্ট ওয়াটার এক্সিবিশন। ব্লু যে মাসিংটা, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার এক্সিবিশন। রেড মাসিংটা হচ্ছে কনজারভেশন জোন, এবং হচ্ছে এই অ্যাশ কালার মাসিংটা হচ্ছে বেসিক্যালি রিসার্চ ফ্যাসিলিটি। এই জোনগুলোকে এখন আমরা হচ্ছে ব্রিজ দিয়ে আমি কানেক্ট করেছি, কারণ যেহেতু এক একটা এক একটা মাসিং এক এক রকম হাইটে আছে। তো এগুলোতে আসলে সরাসরি মানুষকে মাটিতে না হাঁটিয়ে আমি আসলে ব্রিজ দিয়ে কানেক্ট করার চিন্তা করেছি, সো দ্যাট আসলে মাটিতে যেসব অর্গানিজম গুলা থাকে এগুলা হিউম্যান হিউম্যান টাচে না আসে। এরপর যেটা করেছি, মাঝখান থেকে হচ্ছে আমি সাইটের যে কন্ট্রোল লাইন গুলা, এই কন্ট্রোল লাইন গুলাকে গাইড হিসেবে ধরে নিয়ে হচ্ছে আমি আহ, আমার হচ্ছে যে ফাইনাল যে ফর্মটা, এই ফর্মটা আনার চেষ্টা করেছি। আহ এরপর হচ্ছে যে যেহেতু সাইট সিইং এর একটা ব্যাপার আছে, পুরাপুরি আটকে দিলে আসলে শুধু মানুষ আহ, আহ, এই মেইন স্পেসিস গুলা দেখে চলে যাবে। তো সাইট সিইং এর যেহেতু একটা ব্যাপার আছে, তো এখানে আমি হচ্ছে উডেন ট্রেইলের একটা ব্যবস্থা রেখেছি। এই উডেন ট্রেইল দিয়ে বেসিক্যালি মানুষ হচ্ছে ওশান, তারপর এই যে ম্যাঙ্গো ফরেস্ট, তারপর স্টর্ম বাফার, এই ক্যানেল গুলা, এগুলার সৌন্দর্য মানুষ উপভোগ করতে পারবে। আর যে লোকাল যে ট্রি গুলা, যেগুলো হচ্ছে স্ট্রং বাফার হিসেবে কাজ করছে, এবং আদার্স যে ম্যানগ্রোভ ট্রি গুলা, এগুলোকে আমি হচ্ছে এখানে প্ল্যান্ট করার করার প্রপোজাল দিয়েছি। তো
তো এখানে আসলে সাইট সারাউন্ডিং দেখিয়েছিলাম, সাইটের সেকশন। সাইটের এই যে এইটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা যেখানে হচ্ছে এই যে লোকাল ট্রিজ স্তম্ভ হিসেবে যেগুলো কাজ করে। তো এগুলো হচ্ছে আহ এখানে ডিজাইনটা করেছি সো দ্যাট হচ্ছে যে যেহেতু সাইটটা হচ্ছে খুবই সাইক্লোন প্রন এবং হচ্ছে ইনান্ডেশন প্রন, তো এই জন্য সবচেয়ে উঁচু জায়গাতে ডিজাইন করার ডিসিশন নিয়েছি। এবং এরপর ম্যানগ্রোভ ফরেস্ট আছে, নিচু জায়গাটাতে হচ্ছে ক্যানেল, এখানে সি গ্রাস আছে। এবং এরপর আবার একটা উঁচু জায়গা, এটা হচ্ছে আহ ঝাউবন আছে স্তম্ভক হিসেবে যেটা কাজ করছে। আর তারপর হচ্ছে অফশোর ওয়াটার। এরপর হচ্ছে মাস্টার প্ল্যানে আসি। মাস্টার প্ল্যানে আসলে আমি খুব বেশি এক্সপ্লেন করবো না। মাস্টার প্ল্যান এটা হচ্ছে সি লেভেল থেকে 21 ফিটে নেওয়া। এবং হচ্ছে আহ, এই লেফটের যে মাসিংটা এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সল্ট ওয়াটার মাসিং এবং সল্ট ওয়াটার স্পিসিস এক্সিবিশন যেটা আর কি। আর রাইট সাইডে যে মাসিংটা এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পিসিস এক্সিবিশন। তো সল্ট ওয়াটার সল্ট ওয়াটার স্পিসিস এক্সিবিশনে আমি হচ্ছে এখানে একটা হেড ট্যাঙ্ক চিন্তা করেছি। হেড ট্যাঙ্কের পাশ থেকে একটা র্যাম্প গেছে সো দ্যাট আহ, মানুষ হচ্ছে এটা থেকে যখন ভার্টিক্যাল সার্কুলেশন দিয়ে উপরে যাবে তখন হচ্ছে এটা এনজয় করতে করতে যেতে পারবে। এখানে একটা লাউঞ্জ আছে। একটা সুভিনিয়ার শপ আছে। এগুলো ওয়াল ট্যাঙ্ক, যে স্পিসিস গুলো ছোট সেগুলো হচ্ছে এই ওয়াল ট্যাঙ্ক গুলাতে আছে। এখানে একটা ট্রিপল হাইট স্পেস, এটা সেকশনে এক্সপিরিয়েন্স করা যাবে আসলে। ওপর থেকে হচ্ছে ফসিল এক্সিবিট হচ্ছে এই জায়গাটাতে। এরপর যে এখানে হচ্ছে একটা সল্ট ওয়াটার এখানে একটা সল্ট ওয়াটার টানেল আছে। এটাও হচ্ছে ভার্টিক্যাল সার্কুলেশনে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাবে। আর হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পেস এক্সিবিশন যেটা, এখানেও হচ্ছে একটা টানেল আছে। এখানে টানেলের মধ্যে আবার একটা স্টেয়ার আছে, স্টেয়ারটা দিয়ে আর কি ভার্টিক্যাল সার্কুলেশন করতে পারবে। এবং এই যে ছোট ছোট যে ট্যাঙ্ক গুলা, এই ছোট ছোট ট্যাঙ্ক গুলাতে আসলে ছোট ছোট যে স্পিসিস গুলো এগুলা থাকবে। আর এখানে হচ্ছে একটা অডিটোরিয়াম বা থিয়েটার বলা যায়। এখানে বেসিক্যালি মেইন লাইফ নিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে বা বিভিন্ন আহ, যেগুলো আর কি সেমিনার বা এই ধরনের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে, সেগুলোর জন্য আমি একটা ব্যবস্থা রেখেছি। এবং মাঝখানে যে ব্লকটা, এই ব্লকটা হচ্ছে আহ এই ব্লকটা হচ্ছে কনজারভেশন জোন। এখানে বেসিক্যালি যে মাছগুলো কোয়ারেন্টাইন আছে ওই মাছগুলোর জন্য এখানে ওয়াল ট্যাঙ্ক আছে। আর এই যে মাঝখানে যে সার্কুলার ট্যাঙ্কটা, হেড ট্যাঙ্কটা, এই হেড ট্যাঙ্কটাতে হচ্ছে ডিপ ওয়াটার ফিশ যেগুলা, ওই ডিপ ওয়াটার ফিশ গুলো আছে। ডিপ ওয়াটার ফিশ গুলো নর্মালি ওদের যে রিকোয়ারমেন্ট থাকে টেম্পারেচার বা পিএইচ এর যে রিকোয়ারমেন্ট থাকে ওটা হচ্ছে কোয়ারেন্টাইন ট্যাঙ্কের সাথে মিলে। এই জন্য হচ্ছে এখানে ওই ট্যাঙ্কটা দেওয়া। এবং এখানে যখন কোয়ারেন্টাইন ফিশ যখন কোয়ারেন্টাইন ফিশ থাকবে না তখন আর কি নর্মাল ফিশ গুলাকে আমরা এই ট্যাঙ্ক গুলাতে এনে রাখতে পারি। তখন এখানে আসলে ভিজিটর্স এন্ট্রি করা যাবে। কিন্তু যখন আসলে এই ট্যাঙ্ক গুলা সব হচ্ছে কোয়ারেন্টাইন ফিশ দিয়ে ফিল থাকবে তখন হচ্ছে এখানে ভিজিটর্স এন্ট্রি প্রহিবিটেড। আর এই পাশের এটা হচ্ছে এই লাস্ট মাসিনটা হচ্ছে এটা রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে রিসার্চ সেন্টার। এটাতে হচ্ছে এই যে 26 যেটা রিসার্চ, এখানে হচ্ছে 3টা ব্রিডিং পন্ড আছে। আমি যে বলছিলাম ফিশ ব্রিডিং করার কথা, এখানে বেসিক্যালি আমি ব্যবস্থা রেখেছি। এখানে ফিশ গুলার ব্রিডিং হতে পারে। আর এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের ল্যাব আছে, একটা লাইব্রেরি আছে। আর আমি হচ্ছে এই রিসার্চ ইনস্টিটিউট যেটা, এটা হচ্ছে আমি আহ, এটা এই মাসিংটা একদম সবার শেষে নিয়ে আসার কারণ হচ্ছে আহ, যাতে পাবলিক যে পাবলিক ফাংশন যে দুইটা, মানে এই যে সামনে যে দুইটা আর কি ফ্রেশ ওয়াটার এক্সিবিশন এবং যে সল্ট ওয়াটার এক্সিবিশন, এই এক্সিবিশন থেকে যাতে দূরে থাকে সো দ্যাট হচ্ছে ভিজিটার্সরা যাতে ভিজিটার্সদের কারণে যাতে রিসার্চাররা যাতে ডিস্টার্ব না হয়। এবং এখানে রিসার্চারদের জন্য আমি আসলে কোনো ডর্ম বা ওই ধরনের থাকার ব্যবস্থা করিনি। এখানে আসলে ডেইলি এসে ওরা স্যাম্পল কালেক্ট করে বা হচ্ছে স্যাম্পল নিয়ে ওরা চলে যাবে। কারণ হচ্ছে এখানে যদি আমি হচ্ছে থাকার ব্যবস্থা করি তখন আমাকে অ্যাকোমোডেশনের জন্য অনেক ফ্যাসিলিটি দিতে হবে। তখন দেখা যাচ্ছে আমি যে এই জায়গাটাকে প্রোটেক্ট করতে চাচ্ছি, খুব কম ডিজাইন করতে চাচ্ছি, ওই ওই জিনিসটা আবার দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন এই জন্য আমি এখানে দিই নাই। পাশেই হচ্ছে যে কক্সবাজারে হচ্ছে রিসোর্ট আছে, হোটেল আছে, ওগুলোতে ওনারা গিয়ে স্টে করতে পারবেন। এবং এই যে উডেন ট্রেলটা বেসিক্যালি হচ্ছে এই যে এই জায়গাতে যেহেতু সিজনালি জোয়ার ভাটা হয়,
তো এই যে এই ব্যাপারটা মানুষ যাতে একটু এনজয় করতে পারে এই জন্য হচ্ছে এই উডেন ট্রেলটার ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই উডেন ট্রেলটাকে আসলে শেষ পর্যন্ত আনা হয়েছে এখানে যখন জোয়ার একটু কম থাকবে তখন মানুষ এখানে গিয়ে বসতে পারবে। তো এই ধরনের একটা ফিল দেওয়ার জন্য আর কি উডেন ট্রেলটা রাখা হয়েছে। রিসার্চ ইনস্টিটিউটে একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু রিসার্চারদের হচ্ছে বাই বোট আসতে হয় স্যাম্পল কালেক্ট করতে, এই জন্য ওনারা তাহলে ডিরেক্ট এখান থেকে ওয়াটারওয়ে দিয়ে এসে ওনারা হচ্ছে এই মাসিনটাতে যেতে পারবেন। এই জন্য হচ্ছে এটাও একটা কারণ আসলে এখানে মাসিনটা দেওয়া। আর লাস্টলি এখানে হচ্ছে একটা ডলফিনেরিয়াম আছে। এটাতে হচ্ছে একটা কোয়ারেন্টাইন পুল আছে, একটা হচ্ছে ট্রেনিং পুল আছে, আর একটা হচ্ছে শো পুল আছে যেখানে আসলে ডলফিনদের শো দেখানো হয়। তো এটা হচ্ছে উপরের ফ্লোর, লেভেল 1, এবং এটা হচ্ছে সি লেভেল থেকে 32 ফিটে নেওয়া হয়েছে। তো সেম জিনিসটাই আসলে ট্যাঙ্কগুলা ভার্টিক্যালি আসলে উম, আহ, উপরে উঠেছে। তো এখানে হচ্ছে একটা ট্রিপল হাইট স্পেস ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে আমি গ্রাউন্ড ফ্লোরে বলছিলাম। আর মোটামুটি সেম জিনিসই আছে। আর এখানে হচ্ছে একটা মিউজিয়াম আছে, আহ, যেটা হচ্ছে মেইন স্পেসিস মিউজিয়াম। আর মোটামুটি বাকি সবগুলাতেই আগের মতনই ফিচার্স। এটা হচ্ছে লেভেল 0। এটা হচ্ছে সি লেভেল থেকে 8 ফিটে নিয়েছি। এবং এখানে হচ্ছে এটাতে আসলে এই জায়গাটা যেটা এটা এটা হচ্ছে প্রাইভেট। এবং এই জায়গাটাতে হচ্ছে সব সার্ভিস যে রুম গুলা, যেমন হচ্ছে পাম্প রুম, ইলেকট্রিক্যাল রুম, এগুলো হচ্ছে এই জায়গাটায় আছে। এই ব্লকটাতেও এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে যে প্রাইভেট, এবং বাকি যে জায়গাগুলো আছে এগুলো আসলে ওই যে ভার্টিক্যালি ভিজিটররা নেমে এখানে হচ্ছে এগুলা এনজয় করতে পারবে। এখানে হচ্ছে এই ট্রিপল হাইট স্পেসটাতে যে পুলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টাচ পুল, যেটা হচ্ছে যে 3 ফিট হাইটে হয় আর কি, 3 থেকে 4 ফিট হাইটে হয়। এটা একটা মেজানাইন ফ্লোর। এখানে হচ্ছে অ্যাডমিনের জন্য যেই ফাংশন গুলা একদম খুব নেসেসারি ওই ফাংশন গুলো আমি দিয়েছি, যেমন হচ্ছে মিটিং রুম, তারপর হচ্ছে জেনারেল ম্যানেজার রুম, এই ধরনের কিছু ফাংশন দিয়েছি। এখানে একটা লবি আছে। সেকশন সেকশন একটু ডিসকাস করি। আহ, এটা হচ্ছে ট্রিপল সেকশন ডিবি ড্যাশের কথা বলছি আর কি। তো এটা হচ্ছে ট্রিপল হাইট স্পেস। এখানে হচ্ছে পসিবল এক্সিবিশন হচ্ছে, নিচে হচ্ছে টাচপুল আছে। তো মানুষ ভার্টিক্যালি এটা একটা এক্সপিরিয়েন্স পাবে। এবং এইটা হচ্ছে টানেলটা যেটা দিয়ে হচ্ছে মানুষ আসলে ভার্টিক্যালি মুভ করতে পারবে। টানেলটার ভেতরে একটা আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স পাবে। এবং পাশে এটা হচ্ছে হেড ট্যাঙ্ক, যেটা সাইড দিয়ে র্যাম্প গিয়েছে ভার্টিক্যালি। তো এটা দিয়ে যখন মানুষ র্যাম্প দিয়ে যাবে তো মানুষ হচ্ছে এই হেড ট্যাঙ্কটার বিউটি এনজয় করতে পারবে। সেকশন এ এর আছে। এখানে হচ্ছে অডিটোরিয়ামের পেছনে যে জায়গাটা আছে ওখানেও হচ্ছে ফটো এক্সিবিশনের ব্যবস্থা রেখেছি। আর এর নিচে হচ্ছে লেভেল 0 যেটা, এখানে হচ্ছে টাচপুল দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে টানেলটা, আর ফ্রেশ ওয়াটার টানেল যেটা। আহ, এবং এপাশে হচ্ছে সল্ট ওয়াটার এক্সিবিশনের মাফিনটা এসেছে। এখানে হচ্ছে হেড ট্যাঙ্ক যেটা ওটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা বেসিক্যালি এন্ট্রির যে ট্রেলটা ওইটা। এটা হচ্ছে একটা আহ, এইভাবে একটা সেকশন নেওয়া হয়েছে আসলে, একটা ট্রান্সভার্স সেকশনের পুরাটা লংজিটিউড সেকশন পুরাটা নেওয়া হয়েছে। তো এখানে এটা হচ্ছে রিসার্চ ল্যাবটা। এটা কোয়ান্টাইন যে ব্লকটা, কোয়ান্টাইন ব্লক এটা। আর হচ্ছে এর পাশে হচ্ছে সল্ট ওয়াটার এক্সিবিশন যেটা, সেটা। এখানে হচ্ছে ইলিভেশনে 3 ধরনের সিজনে আসলে কিরকম এক্সপিরিয়েন্স হতে পারে সেটা আহ, সেটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। মনসুনে যেটা হচ্ছে এখানে হচ্ছে নর্মালি এখানে এই ট্রেলের নিচে এত পানি জমে না, কিন্তু মনসুনের সময় হচ্ছে এখানে অনেক পানি জমে। তো তখন দেখা যাচ্ছে ভিজিটার্স একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবে। আহ এটা আসলে হচ্ছে আমি টেক্সট প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি, ড্রয়িংটা আসলে খুব একটা ভালো অবস্থা নাই। তো এখানে আমি হচ্ছে আহ প্রথম ম্যাচিংটাকে দেখানো হয়েছে, এরপর হচ্ছে যে যে ট্যাঙ্ক গুলা আসলে ফুল হাইট ট্যাঙ্ক ওই ট্যাঙ্ক গুলাকে দেখানো হয়েছে। এরপর হচ্ছে স্পেস ফ্রেমটাকে দেখানো হয়েছে।
এখানে হচ্ছে ইটিএফটি স্পেস ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে স্যালাইন রেজিস্ট্যান্ট। এবং এরপরে হচ্ছে উপরে যে র্যাপটা হচ্ছে বেসিক্যালি জিএফআরসি প্যানেল দিয়ে করা, এটাও হচ্ছে স্যালাইন রেজিস্ট করে। এবং ল্যান্ডস্কেপে হচ্ছে সব ধরনের লোকাল ট্রিজ ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি, সো দ্যাট এটা একটু স্ট্রং বাফার হিসেবে কাজ করে। এবং এখানে যে বার্ড গুলা হারিয়ে যাচ্ছে, ওই বার্ড গুলাকে যাতে আবার ইনভাইট করা যায়, এরকম একটা ব্যাপার। আর এখানে হচ্ছে ব্লো আপ দেখিয়েছে যে স্ট্রাকচার। এখানে সেকশনটার ব্লো আপ দেখিয়েছি। এটা হেড ট্যাঙ্ক, হেড ট্যাঙ্ক টানেলের মধ্যে আসলে মানুষ একটা আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স পাচ্ছে। এটা একটা হেড ট্যাঙ্ক। এটা টানেলের ভেতরে মানুষ উপরে এবং নিচে সব দিকে হচ্ছে স্পিসিস দেখতে পাচ্ছে। এবং এটা আসলে হচ্ছে রুফের যে ট্যাঙ্ক গুলা সেগুলা, যেটা হচ্ছে মানুষ নিচ থেকে দাঁড়িয়ে উপরে দেখতে পাচ্ছে। এরপর হচ্ছে ভিজুয়ালাইজেশন। এটা একটা টপ ভিউ। এটা হচ্ছে এন্ট্রি ট্রেলটা আমি দেখিয়েছি। এটা হচ্ছে ডলফিনেরিয়াম, এবং এটা হচ্ছে উডেন ট্রেল। এটা আমার মডেল ছবিগুলা ছিল। এটা হচ্ছে ট্রিপল হাইট স্পেসটা, যেখানে হচ্ছে ফসিল এক্সিবিশন হচ্ছে। এটা একটা হেড ট্যাঙ্কের ক্যাপচার আর কি। এটা হচ্ছে টিউব ট্যাঙ্ক। এটা হচ্ছে কোয়ান্টাইন ব্লকের ট্যাঙ্ক গুলা। এবং এটা হচ্ছে টানেলের একটা ক্যাপচার। এটা ফিজিক্যাল মডেল ছিল এটা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আফিয়া, সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো এখন আমরা হচ্ছে সেকেন্ড পর্বটা শুরু করি। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আফিয়ার কাছে, তাইলে ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করতে পারে, আফিয়া অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আর কি। তো আফিয়াকে আমি শুরুতে একটা জিনিস একটু এক্সপ্লেন করতে বলবো। তোমার যে স্ট্রাকচার ডিটেলটা নিয়ে তুমি যে একটু জি ভাই। বলতেছিলা, ওইটা মনে হয় আর একটু হুম হুম। এক্সপ্লেন করলে একটু বেটার হয়। আমি নিজেও ওকে। বুঝতে পারি নাই ওটা। আমি আসলে খুব ভালো ড্রাগন দিতে পারি না, এটা তো সময়। ভাইয়া এই যে, বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ, আমি এই যেটা জায়গাটায়। করেছি, আচ্ছা আমি তো প্ল্যানে যাই, আমি তো প্ল্যান থেকে গেলে মনে হয় ভালো হবে, কিন্তু প্ল্যানে যাই। এই যে যে আম, হ্যাঁ, এই যে যে টানেল আর হেড ট্যাঙ্ক গুলো আছে, হুম। এগুলাতে এগুলো আসলে পুরোটা গ্লাস না, এগুলো হচ্ছে শিয়ার ওয়াল আর গ্লাস মিলানো। তো কারণ এটার যে ওয়াটার লোডটা নিতে পারতে হবে। তো এখানে যে মানে আমি এক্সট্রা কোনো কলাম আসলে ওভাবে ইউজ করি নাই। এই যে র্যাম্পটা ধরার জন্য কলাম ব্যবহার করেছি, মানে যেখানে কলাম একদম না হলে নয়। এই যে কোয়ান্টাইন ব্লকে যে কাজফুল গুলো আছে, এখানে কিছু কলাম দেখতে পাচ্ছি। এটা একটা মেজানাইন টাইপ আর কি। তো এই ফ্লোটাকে ধরার জন্য আমি কলাম ব্যবহার করেছি। আর তা বাদে হচ্ছে ট্যাঙ্কের যে ওয়াল গুলা, এই ওয়াল গুলা সবই শিয়ার ওয়াল। এই যে ডার্ক, আসলে বোঝা যাচ্ছে না কোয়ালিটির কারণে। তো আহ, এই হচ্ছে যে গ্রাউন্ডে যদি যাই, হ্যাঁ, আবার এই ফ্লোরটা যেহেতু এখানে এবার ফ্লটেড অবস্থায় আছে, তো এটার জন্য আমি কলাম ব্যবহার করেছি। আর বাকি সব ট্যাঙ্ক গুলোতে হচ্ছে শিয়ার ওয়াল আছে। শিয়ার ওয়ালের সাথে শেলটার হচ্ছে কানেকশন হচ্ছে। ওকে, ওইখানে আমরা রুফের 3টা লেয়ার আমার দেখতে পাচ্ছি। শেলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লেয়ার 3টা যদি একটু এক্সপ্লেন করো। আচ্ছা। লেয়ার তিনটা, ওই যে উপরের লেয়ারটা হচ্ছে একদম উপরে যে লেয়ারটা, ওটা হচ্ছে জিএফএসসি প্যানেলের। এটা হচ্ছে স্যালাইনকে রেজিস্ট করে, এই জন্য হচ্ছে যেহেতু এটা একটা স্যালাইন প্রন এরিয়া, তো এই জন্য আমি হচ্ছে এখানে জিএফএসসি প্যানেল ব্যবহার করেছি। হুম। এবং তারপর স্পেস ফ্রেম, যেটা একটা স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল, ওটা হচ্ছে স্ট্রাকচারাল মেম্বার, ওইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ইটিএফি। তো এটা হচ্ছে স্যালাইন রেজিস্ট করে। আর হচ্ছে নিচে হচ্ছে আমি একটা ইনসুলেটর ব্যবহার করেছি। ওকে। এটাই। ওকে, কেউ কোনো কোশ্চেন করতে চাইলে একটু হ্যান্ড রেজ করতে পারে। হ্যাঁ, সুফিয়ান রাজা। হ্যালো। হ্যাঁ, সুফিয়ান রাজা, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভয়েসটা পাওয়া যাচ্ছে না। অন্য কেউ কোশ্চেন করতে চাইলে। হ্যাঁ, সুফিয়ান রাজা।
হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন ভয়েস পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আফিয়াকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমি আসলে অনেক পরে জয়েন করেছি বলে আপনার প্রজেক্টটা আসলে ডিটেল আমি শুনতে পাইনি। তো এখানে আচ্ছা। আমার কোশ্চেন, এটা তো খুব হুম ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, দেখে খুবই ভালো লাগছে। তো এই ধরনের হুম। প্রজেক্টে আসলে এটা মানে কনস্ট্রাকশনটা কিভাবে হবে এটাকে আপনি চিন্তা করেছেন? এবং এখানে যে মানে কিভাবে হবে বলতে স্ট্রাকচারালি? হ্যাঁ, স্ট্রাকচারালি কিভাবে হবে, এবং তৈরি করার সময় যে কনস্ট্রাকশনের যে প্রবলেম গুলো ফেস করবে, এবং সেটা সেই প্রবলেম গুলো থেকে ওভারকাম করে কোন ম্যাটেরিয়ালটা দিলে কোথায় ভালো হবে, এইটা কি আপনি কোনো চিন্তা ভাবনা করেছেন? কারণ আমরা আর্কিটেক্টে অনেক সময় আমি একটা জি জিনিস ভালো লাগবে বলে দিয়ে দেই, কিন্তু এইটা আসলে বাস্তবে তৈরি করতে গেলে কি পরিমাণ হুম কষ্ট হুম হবে, কিংবা কোন হুম। স্ট্রাকচারটা এখান দিলে ইজি হবে, এইটা কিন্তু খুব কম চিন্তা করি। আপনি এইটা একটু আমাকে এক্সপ্লেন করেন, কারণ আমার কাছে মনে হচ্ছে যদি আপনি এইটা এক্সপ্লেন করতে পারেন তাহলে খুব সাকসেসফুল একটা প্রজেক্ট হবে এইটা। এবং এইখানে যে মানে সুয়ারেজ লাইন গুলা কিভাবে যাবে, সেটা কি কোনো চিন্তা ভাবনা থাকলে একটু এক্সপ্লেন করেন। আমি আচ্ছা। কি খুব বেশি কঠিন কোশ্চেন করে ফেললাম? কঠিন কোয়েশ্চেন না, কিন্তু অনেক মাইক্রো লেভেলের কোয়েশ্চেন আসলে। সুয়ারেজ নিয়ে আমি চিন্তা করি নাই, কারণ হচ্ছে আহ, মানে থিসিসে এত মাইক্রো লেভেলে আসলে আমি কাজ করতে পারিনি। আর না, আপনার হচ্ছে প্রাথমিক যে ধারণা এটা একটা যে লিমিটেশন। এখানে তো আচ্ছা, স্প্লিট এইখানে লেভেল আমি প্রজেক্ট মনে একটু হচ্ছে। অ্যাড করি। এইখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে আহ, এইখানে জোয়ারের সময় বা বর্ষাকালে একটা পানি ওঠার একটা ব্যাপার আছে, এটা তো একটা জিনিস। আর একটা হচ্ছে বিল্ডিং এর ইন্টারনাল একটা পানির একটা ব্যাপার আছে, যে পানিটা হচ্ছে বাইরে বের হয়ে যাবে, ট্যাঙ্কে থাকছে। ওয়েস্টেজ ওয়াটারগুলা। তো ও এইখানে তো অনেকগুলা ট্যাঙ্ক আছে। তো আমার মনে হয় সুফিয়ান রেজা এটাই জানতে চাচ্ছে যে এইখানে যে অনেকগুলা ট্যাঙ্কের পানি, এগুলা তো একটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ করার প্রয়োজন পড়বে। চেঞ্জ করতে হবে, রাইট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো এই এইটার কোনো পানিগুলা আসলে জেনারেল কিভাবে চিন্তা ভাবনা আছে হ্যাঁ কি তার? এটা যে একেবারে হুবহু মিলে যেতে হবে এমন না, কারণ এই মিলানো আসলে থিসিসের প্রজেক্টে সম্ভব না। তাহলে ফাংশনের দিকে যায় না, কিন্তু ওভারঅল একটা চিন্তা ভাবনা থাকতে হবে যে এখানে ভরে গেলে আমি এটা কিভাবে নিয়ে যাব, নাকি ভরে যে অটোমেটিক পড়ে যাবে, আস্তে আস্তে গড়াতে গড়াতে যেখানে যায় সেখানে যাবে। এবং হচ্ছে এই যে স্ট্রাকচারটা আসলে মানে কোনো ইজি ওয়ে আছে নাকি এটাই সবচেয়ে ইজি, এইটা একটু আমি জানতে চাই। আচ্ছা। আমি হচ্ছে স্ট্রাকচার যেটা আমি হচ্ছে কয়েকটা আমি স্টাডি করছিলাম, এরকম আইল্যান্ডে হচ্ছে যে আইল্যান্ড গুলোতে এরকম এবং আহ, আপনি উম, কোনো মানে ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছেন কি, মানে ফাইনাল ডিফেন্স করার আগে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার? হ্যাঁ আমি এগুলোতে কথা বলেছিলাম। আহ, তো আসলে এই ধরনের স্ট্রাকচার কখনো এনকারেজ করে না। তো এই ধরনের স্ট্রাকচার যদি আমি এটা তো খুবই সেন্সিটিভ সাইট আইল্যান্ড। হ্যাঁ তো এটা হ্যাঁ। আমি আসলে যদি মানে আমাদের যে প্লেন ল্যান্ড আর কি, প্লেন ল্যান্ডে করতে চাই, তো সেখানেও আসলে এনকারেজ করবে না। মানে করেনি আমাকে আর কি। তো আমাকে বলেছে যে কনভেনশনাল হলেই ভালো। তো আচ্ছা আসলে হচ্ছে আহ, আচ্ছা, এখানে আমার হ্যাঁ একটা ওটার কোনো কোশ্চিন আছে। আউটপুট আসে আমার নাই এবং আমার হচ্ছে একটা কোশ্চিন আমি একটু অ্যাড হ্যাঁ। করি। তুমি যেটা বলতেছো আচ্ছা যে আচ্ছা। ইঞ্জিনিয়ার হচ্ছে কনভেনশনাল ওয়েতে যেতে বলছে, কিন্তু তোমার যে ধরনের জি স্ট্রাকচার বা জি। মাসিং এর কথা যদি বলি, এইখানে তো আসলে কনভেনশনাল স্ট্রাকচারে যাওয়া পসিবল না, হ্যাঁ পসিবল এই না। জন্য তো কনভেনশনাল এই মাসিং ধরনের সাজেস্ট একটা করছিল। স্ট্রাকচার, আর আমাদের দেশে তো এখন একটু ফ্লেক্সিবল স্ট্রাকচার নিয়ে কাজ হচ্ছেই, তাহলে সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে জি। হচ্ছে না কেন? আহ, হচ্ছে মানে না তুমি কেন? কি ইঞ্জিনিয়ারের সাথে হচ্ছে এই ডিটেল লেভেল পর্যন্ত আসলে ডিসকাস না করছো আমি কিনা? আসলে এই ডিটেল লেভেল পর্যন্ত, উনি অনেক সিনিয়র টিচার, তো আমি ওনার সাথে আসলে এত ডিটেইলে যাইনি। উনি আসলে আচ্ছা একদমই ডিসকাস করেছিলেন আমাকে এই ধরনের মাসিং নিয়ে কাজ করতে, এই ধরনের মাসিং নিয়ে আসলে যে কোনো সাইটে কাজ করতে আসলে ডিসকাস করেছিলেন। তো এটা একটা ব্যাপার। ওয়াটার ডিসপোজালের যে ব্যাপারটা, ওয়াটার ডিসপোজালের ব্যাপারে আমি আসলে থিসিসে চিন্তা করিনি। পরে হয়তো যখন আমি কাজ করবো, এখন যে কাজ করছি, এখন হয়তো এটা নিয়ে স্টাডি করতে পারবো। এটা আসলে থিসিসের লিমিটেশন, টাইম লিমিটেশন কারণে। আর হচ্ছে আমি কয়েকটা অ্যাকোয়ারিয়াম স্টাডি করছিলাম, যেগুলো হচ্ছে এই ধরনের আইল্যান্ডে ছিল, যেখানে হচ্ছে লুজ সয়েল এবং হচ্ছে যেখানে স্যালাইনটি আছে।
তো ওই জায়গাগুলোতে আমি দেখেছি হচ্ছে জিএফআরসি প্যানেল ব্যবহার করেছে, তারপর হচ্ছে ইটিএফসি প্যানেল ব্যবহার করেছে। তো ওইখান থেকে আসলে ম্যাটেরিয়াল গুলোর আইডিয়া পেয়েছি। ওকে, আচ্ছা আমি সুফিয়ান রেজার কোশ্চেনটাকে আমি আরেকটু এলাবোরেট করি যে ট্যাঙ্কের পানির ব্যাপারগুলো কি তুমি আসলে তুমি বলতেছো টাইমের কারণে তুমি এটা চিন্তা করতে পারো নাই, ওকে ফাইন, কিন্তু তুমি কি আসলে কোনো একটা কেস স্টাডি এরকম স্টাডি করছো যে কিভাবে এই প্রসেসটা হয় আসলে, এই এতটুকু কি তুমি স্টাডি করছো? মানে এই ধরনের কোনো কেস স্টাডি তুমি ফিল্ট্রেশনের ব্যাপারগুলো ফিল্ট্রেশনের ব্যাপারগুলো আমি স্টাডি করেছিলাম হচ্ছে যেগুলো হচ্ছে মানে স্ট্যান্ডার্ড থেকে আর কি, যে স্টাডি গুলো আসে যে ফিল্ট্রেশন কিভাবে হবে স্যান্ডের মাধ্যমে অথবা হচ্ছে মেকানিক্যালি যে ফিল্ট্রেশন গুলো হয়। ওকে, তো ডিসপোজালের ব্যাপারটা আসলে আমার এখন আইডিয়া নেই। So, আমার মনে হয় এটা খুবই সিরিয়াস একটা কোশ্চেন এবং খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল। তোমার মনে হয় এটা আরেকটু স্টাডি করলে বেটার হতো যে তোমার এখন ট্যাঙ্কগুলোতে আসলে কিভাবে পানি ঢুকতেছে এবং পানিটা কিভাবে আউট হচ্ছে। এটা এই প্রজেক্টের সবচেয়ে মানে অনেকগুলা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে এটা মনে হয় একটা। এটা মনে হয় আরেকটু স্টাডি করতে পারলে ভালো হতো। বাকিটা জি সুফিয়ান রেজা ভাইয়া, ভালো বলতে এখন আমি পারবে যেহেতু কোশ্চেনটা তারই ছিল। না, হ্যাঁ, আমার আসলে স্পিড লেভেল দেখে আমার প্রথমে এই কোশ্চেনটা একদম প্রথমে অ্যারাইজ করছে যে এখানে স্টোরেজ লাইনগুলো কিভাবে যাবে। অনেক সময় তো থিসিসে তো এটা আসলে সলভ করা সম্ভব হয় না, চিন্তা করার সময় থাকে না, কিন্তু ওভারঅল একটা ধারণা থাকতে হয় যে আসলে এই জিনিসটা এভাবে যাবে, যে কিছু ছোট ছোট ট্রলি টাইপের কার নিয়ে এখান থেকে যাবে, আফটার এটা যখন ক্লোজ হয়ে যাবে সেখানে যাবে, নিয়ে যে কোথা দিয়ে বেরোয় যাবে, এটা আসলে এখানে থাকতেই হবে। তার মানে যেখানে যাক এই টাইপের প্রজেক্টে এই স্টোরেজ একটা কোশ্চেন করবে এবং স্ট্রাকচার কোশ্চেন করবে এবং টোটাল কস্টটা যে কোন ওয়েতে গেলে কস্টটা কম হবে। কারণ যখন এটা কনস্ট্রাকশনে যাবে তখন প্রত্যেকটা এখানে যে শাটারিং গুলো বানানো হবে ওই শাটারিংটা অন্য প্রজেক্টে ব্যবহার করা হবে না, মানে এটা ওয়ান টাইম ইউজের জন্য করতে হবে। সেটার জন্য হিউজ কস্ট হবে। একটা প্রজেক্ট করতে যদি আমার 100 কোটি খরচ হয়, এইটা হবে 300 কোটি প্লাস আমার ধারণা। তারপর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আরো ভালো বলতে পারবে। এই তো ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা প্রজেক্ট আপনি করেছেন, খুবই সুন্দর। এরকম ছোট ছোট প্রবলেম আসলে অনেক সামনে আসবে। আমরা যে কোশ্চেন করছি বলে আমরা জানি তাও না। আপনাকে এত সুন্দর একটা প্রজেক্ট করতে সাহস করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার নিজের থিসিসের সময় আমি এত জটিল প্রজেক্ট নেওয়ার সাহস করিনি। তো আমার মনে হয় আপনি এভাবে যদি আগান তাহলে ভবিষ্যতে আরো ভালো ভালো প্রজেক্ট করতে পারবেন এবং অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো থ্যাংক ইউ আফিয়া, ওয়েলকাম। ধন্যবাদ। এস এম। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাইয়ার কথা আমি একটু অ্যাড করি। হচ্ছে এই যে কস্টের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাকে মক জুরিটার টিচাররা বলছিলেন যে কস্টটা আসলে বেড়ে যাবে এত এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল ইউজ করলে। তো হচ্ছে যেহেতু এই সাইটটা একটু ডেলিকেট, অন্য অন্য সাইটের মতো নেই। তো হচ্ছে আমার মনে হয় এই সাইটে ডিজাইন করার জন্য আহ উম, একটু কস্ট আসলে ওটা ইগনোর করা যায়, কারণ এটার যে ইয়ে ছিল, এটা হচ্ছে এটা পাবলিক পিপিপি আর কি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ওরা হচ্ছে ইন্ডিয়ান কয়েকটা কোম্পানির সঙ্গে ওরা হচ্ছে এক হয়ে এই প্রজেক্টটা করেছিল। তো ওদের আসলে খুবই হাই বাজেট ছিল এই পুরা ইকো ট্যুরিজম পার্কটার জন্য। আমার তো ছোট একটা পার্ক, ওশনেরিয়াম। তো পুরা পার্কটার জন্য দেখা যাচ্ছে আহ, আহ, অনেক অনেক বেশি বাজেট ছিল। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওদের যে পুরো ডিজাইন, তো পুরো ডিজাইনের মধ্যে ওরা রিসোর্ট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ফ্যাসিলিটি ওরা রেখেছে, মানে ওরা হচ্ছে ট্যুরিজমকে প্রমোট করতে চাচ্ছে আর কি। তো আমার এই প্রজেক্টের অবজেক্টিভ ছিল আসলে ট্যুরিজম প্রমোট করা না। তো আমার অবজেক্টিভ ছিল যে মানুষকে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আর কি। যে যেহেতু বাংলাদেশে মানে ওশনিয়াম বা এই ধরনের মেইন লাইফ শোকেসের কোনো ব্যবস্থা নাই। তো এই জায়গাটাতে যেহেতু একটা প্রপোজাল আছে, এটা গভর্নমেন্ট প্রপোজাল, এই প্রজেক্টটা হবেই সোনার লেটার হওয়ার কথা। তো আমার মনে হয় যে যদি এই ধরনের খুব কম ফুটপ্রিন্ট নিয়ে যদি ডিজাইন করা যায়, তাহলে এখন যে ডিজাইনটা আছে যে অনেক ফুটপ্রিন্ট এবং হচ্ছে এই যে জোয়ার ভাটার কথা আসলে মনে হয় এত চিন্তা করা হয় নাই। আমি আহ, যে ওদের যে জোনিং প্ল্যানটা ওটা দেখে বুঝলাম। এবং আমি যেরকম আমি হচ্ছে মানুষকে হচ্ছে আহ মানুষকে আমি একদমই হচ্ছে যে এই যে যে ট্রেলটা
এই ট্রেইলটার মধ্যে থেকে হাঁটিয়ে আবার হচ্ছে মানুষকে আমি মানে আবার ব্যাক করেছি, এবং এখানে আমি হচ্ছে একদম ডে ট্যুরের ব্যবস্থা, এখানে স্টে করার কোনো সুযোগ নাই। তো যার কারণে আমার কাছে মনে হয় আসলে বায়োডাইভার্সিটি হার্ম হওয়ার সুযোগ কম। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোর কথা চিন্তা করে হলেও আসলে কস্ট ইগনোর করা যায়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে। আর কেউ কোশ্চেন করতে চাইলে একটু হ্যান্ড রেজ করলে ভালো হয়। সুফিয়ান রেজাকে থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর কেউ কোশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করতেছে না। ওকে, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তোমার জি যে জি। গ্রাউন্ড লেভেলে তুমি হচ্ছে যে সার্ভিসের যে কিছু সার্ভিস ওইখানে অ্যাড করছো, হুম হুম ওই জায়গাটা আমি হুম। একটু আরেকটু একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, এইখানে যে তুমি হ্যাঁ, সার্ভিসটা অ্যাড করলে, এটা আসলে কত লেভেলে? তুমি এখানে বলতেছো প্ল্যান 8 ফিট লেভেল, এটা কি 8 ফিট লেভেলে নাকি আরেকটু নিচে আছে? মানে প্ল্যানটা হচ্ছে না 8 ফিট লেভেলে লেভেলে মানে তোমার কেটেছি। যে তো সার্ভিসের জিনিসগুলো বলতেছো এগুলা 8 হুম, ফিট থেকে শুরু হয়েছে, এই তো? 8 ফিট থেকে শুরু হয়নি, আর কি নিচ থেকে শুরু হয়েছে, আমি 8 ফিট লেভেলে প্ল্যানটা কেটেছি। আচ্ছা, মানে আমি সেক্ষেত্রে বলতে চাচ্ছি যে তোমার এইখানে যে জোয়ারের পানির যে ব্যাপারগুলো আসছে, ওইটা কি তুমি হচ্ছে না ভাইয়া, কারণ হচ্ছে আমি তো পুরাটাই গ্রিন জোনে ডিজাইন করেছি, তো আচ্ছা আমার আচ্ছা, হচ্ছে এইখানে পানি আসার ওই এখানে ব্যাপারটা নাই? কখনোই আসলে না, 50 বছরে আচ্ছা আচ্ছা, একবার, সো এটা বলা যায় যে অলমোস্ট ওকে নেভার। তো ওকে এখানে ওই ব্যাপারটাই নাই। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে, জুনিয়রদের মধ্যে থেকে কেউ কোনো কোশ্চেন করতে চায় কিনা, যারা থিসিস অ্যাটেন্ড করবে সামনে, এই ধরনের যারা স্টুডেন্ট আসছে, তারা কেউ কোনো কোশ্চেন করতে চাইলে করতে পারে। হ্যাঁ, শাহপরান, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন? জি আপু, আমার কাছে এখানে একটা স্টাডি লেভেলে একটু জানার ছিল, যেটা হচ্ছে হুম এটার হুম। সাইটটা তো হচ্ছে সমুদ্রের পাড়ে। তো সেক্ষেত্রে ক্লাইমেটিক্যালি যে এখানে জলোচ্ছ্বাস সৃষ্টি হলে বা বাতাসের মানে ওয়াইন্ড ফ্লোটা বেড়ে গেলে তখন আসলে কিভাবে এটা স্টাডিটা করছেন, মানে এই প্রজেক্টের জন্য আসলে কিভাবে এটা দেখতেছেন? না, এটা হচ্ছে যে আসলে সি থেকে আসলে ভালোই দূরে, এবং হচ্ছে যে এখানে স্ট্রং বাফার আছে, তো যার কারণে একটু এটা যদি দেখে, এটা এত দূরে আসলে আসে না। এটা হচ্ছে আমার ডিজাইনটা হচ্ছে এখানে, এবং হচ্ছে এখানে স্ট্রং বাফার আছে, আবার একটা ক্যানেল আছে, এরপর হচ্ছে আমার ডিজাইন এইদিকে। সো মানে আসলে জলোচ্ছ্বাস এত দূরে আসে না। আর এখানেও আসলে সবচেয়ে উঁচু যে জায়গাটা, ওই জায়গাটাতেই আমি ডিজাইন করার চেষ্টা করছি। তো এই ধরনের রিস্ক না থাকারই কথা। ওকে। ওকে, পানির ব্যাপারটা তো হচ্ছে আহ, ওইখানে উঠতেছে না। আর হচ্ছে উইন্ডের ব্যাপার যেটা শাহপরান বললেন, উইন্ডের ওইটা তো হচ্ছে আমার ধারণা যে স্ট্রাকচার দিয়েই ওটা সলভ হয়ে যাচ্ছে। ও উইন্ডের ওটা, হ্যাঁ, কারণ হ্যাঁ, ওটা হচ্ছে শিয়ার। সো হচ্ছে ঝড়ের সময় যে উইন্ডের যে এক্সট্রা প্রেশারটা আসবে, ওইটা হচ্ছে আমার স্ট্রাকচার সলভ করবে আর কি। আর হ্যাঁ, হচ্ছে পানির খুবই ব্যাপারটা হচ্ছে ভারী যে শিয়ার পানি, ওয়াল দিয়ে। যেহেতু ওইটা আমার হাইল্যান্ড, ওইখানে পানি জি অত দূর পর্যন্ত, মানে আমার ম্যাক্সিমাম যে জলোচ্ছ্বাস হচ্ছে ওই পানিটা তোমার ওই পর্যন্ত যাইতেছে না। মানে তুমি স্টাডি থেকে তো জি এটাই পাইছো। জি জি। ওকে ওকে আপু, থ্যাংক ইউ। এক্সিস্টিং, তুমি যে সেকশনে এখন যে Welcome. গ্রিন বাফারটা দেখাইতেছে, এটা কি এক্সিস্টিং এখন আসছে নাকি তুমি ডিজাইন করে এইটা এই বাফারটা তৈরি করতেছো? আরেকবার আরেকবার আমি মানে এখানে যে তুমি গ্রিন বাফারের কথাটা বলতেছো, এই বাফারটা কি এখন এক্সিস্টিং আছে নাকি তুমি হাউ তোমার ডিজাইনে এটা অ্যাড করেছো? আচ্ছা,
ঝাউবন অলরেডি ওখানে আছে। এই যে এখানে যে মানে এখানে যে ঝাউবনকে বলতেছি সম্ভবত এটা অলরেডি আছে। আর লোকাল ট্রিজও আছে, কিন্তু যেহেতু ওই যে একদম চরের জায়গাটাতে ডিজাইন করছি, ওইখানে সব জায়গাতে গাছ নাই, আর গাছ কেটেও ফেলছে লোকাল পিপল। তো এই জন্য আমি ওই জায়গাটাতে ডিজাইন করার প্ল্যান্টেশনের প্রপোজাল দিয়েছি। আহ এই যে ওরা যে জায়গাটা হচ্ছে যে এই যে ওরা ডিজাইন করছে, মানে এটা প্রপোজাল দিয়েছে, এখানে ওরাই হচ্ছে যে প্ল্যান্টেশনের প্রপোজাল দিয়েছে। কারণ এই যে স্টোন বক্স হচ্ছে এই যে ডার্ক গ্রিন যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আহ একদম সি শোরে হচ্ছে এটা থাকে। আর এই ভেতরে যে প্ল্যান্টেশন এটা আসলে ওরাই প্রপোজাল দিয়েছে। ওকে, থ্যাংক ইউ শাহপরনকেও থ্যাংক ইউ। আর কেউ কোনো কোশ্চেন করতে চায়? সবাই মনে হয় একটু আনইজি ফিল করতেছে কোশ্চেন করতে। হ্যাঁ সজীব, শুনতে পাচ্ছ? ওকে, আর কেউ মনে হয় কোনো কোশ্চেন করতে চায় না। সূচনা শুনতে পাচ্ছ? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি কি কোনো কোশ্চেন করবা? না ভাই, আমি তো প্রজেক্টটা জানি। জানো? হ্যাঁ, সূচনা দেখলে আর সেম তো। আপনার প্রজেক্ট সাথে করেছে। আগে থেকে পরিচয় আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের একটা কোশ্চেন করতে চাই। সরি। সুফিয়ান হ্যান্ড রেজ করে আছে, কি হ্যাঁ, কিছু উনি বলবে? কোশ্চেন করছিল, এখনো হ্যান্ড রেজ করে আছে, ওনার কোশ্চেনটা শেষ হয়েছে আর কি। আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ডের একটু কোশ্চেনে আবার একটু আসতে চাই যে তুমি যখন এই ধরনের একটা প্রজেক্ট আসলে সিলেকশন করলা, আহ, জি আমরা তো যখন থিসিস করছি দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলা প্রজেক্ট আসলে স্টাডি করি, বা কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে তার এক ধরনের ভালো লাগা থাকে যে আমি এই ধরনের প্রজেক্ট নিয়ে আসলে থিসিস করতে চাই। হুম হুম তো তুমি জি আসলে তোমার এই এক্সপিরিয়েন্সটা তুমি যদি একটু শেয়ার করো যে তুমি এই প্রজেক্টটা যে সিলেক্ট করলা, এটা আসলে জি কোন জায়গা থেকে আসলে এই সিলেকশনের ব্যাপারটা আসলো? তুমি কি আচ্ছা তোমার ভালো লাগা থেকে ইয়ে করছো, নাকি র্যান্ডমলি তোমার হাতে 4-5টা প্রজেক্ট ছিল, সেখান থেকে একটা চুজ করে নিছো? মানে ব্যাপারটা কেমন, এটা যদি একটু শেয়ার করতা। আচ্ছা। তো হ্যাঁ, এই ধরনের প্রজেক্টের প্রতি আমার সবসময় একটা অ্যাট্রাকশন ছিল। তো আমি যেগুলো প্রপোজাল নিয়েছিলাম সবগুলো আসলে কাছাকাছি ছিল। একটা প্রপোজাল দিয়েছিলাম ওটা হচ্ছে মোংলাতে, ওটা আর কি সুন্দরবনের কাছে। যেহেতু সুন্দরবনে ডিজাইন করা যায় না বা করা উচিত না, ওইটা ওরকম বায়োডাইভার্সিটি এরিয়া সো রেস্ট্রিক্টেড। তো ওইটা থেকে একটু দূরে মোংলাতেই ডিজাইন করা যায়, তো ওখানে আমি একটা প্রপোজাল দিয়েছিলাম। তারপর আমার নিঝুম দ্বীপে ডিজাইন করার অনেক ইচ্ছে ছিল, ওখানে হচ্ছে ট্যুরিজম হাবের প্রপোজাল আছে। তো ওইটাতে ওইটাও আমি একটা প্রপোজাল দিয়েছিলাম। আর হচ্ছে এটা একটা দিয়েছিলাম যে আমার আমার সবগুলো প্রজেক্টে মোটামুটি শেষের দিকে সবগুলো প্রজেক্টই মোটামুটি এই একই ধরনের ছিল যে বায়োডাইভার্সিটি এনরিচড এরিয়া, যেগুলো হচ্ছে আহ, যেগুলোকে হচ্ছে খুব কম হ্যাম্পার করে কিভাবে ডিজাইন করা যায়, এই ধরনের প্রজেক্টের প্রতি আমার সবসময় ভালো লাগা ছিল। তো এখান থেকে ওকে, এবং তোমার এইখানে যে ইমেজটা তুমি এখানে শেয়ার করতেছো, এখানে একটা জোন আছে, হেরিটেজ জোন। জি জি তো হেরিটেজ বলতে তুমি আসলে এখানে কি প্রিজার্ভ করতেছো, বা হেরিটেজের না ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া এটা ওদের ওদের মাস্টার প্ল্যান আসলে। আচ্ছা। আমি হচ্ছে জাস্ট ওশিয়ামটা ডিজাইন করেছি। ওরা এই সাইডে হচ্ছে ওরা মিউজিয়াম রেখেছে, তারপর হচ্ছে ইয়ে রেখেছে, ওরা হচ্ছে একটা রিসোর্ট ডিজাইন করেছে। তো ওকে, যাতে মানে মানুষ এসে স্টে করতে পারে, এন্ট্রান্স জোনের পরেই হচ্ছে ওরা রিসোর্টের একটা প্রপোজাল দিয়েছে যাতে মানুষ এখানে স্টে করতে পারে। ওকে, থ্যাংক ইউ।
অন্য কেউ কোশ্চেন করতে চাইলে করতে পারে, একটু হ্যান্ড রেজ করলেই হবে। তুর্য, তুমি কি কোনো কোশ্চেন করবা? ও মনে হয় ভয়েসটা শুনতে পাচ্ছি না। এখানে ফাতেমা রেমিনু একদম হ্যান্ড রাইজ করছে দেখা যাচ্ছে তো। হ্যাঁ ফাতেমা, হ্যাঁ আপনি বলেন। জি, আমার কোশ্চেনটা ছিল যে এই প্রজেক্টের কারণে যে সোনাদিয়াতে যে কমিউনিটি গুলো আছে তাদের কি উপকারে আসতেছে বা তাদেরকে কিভাবে করতে আচ্ছা পারতেছি আচ্ছা আমরা। বাহ, ভালো কোশ্চেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আহ, আমি একটু তো এই যে চর যে এরিয়াটা, এই চরের এরিয়াটাতে হচ্ছে যেখানে আর কি ডিজাইনের প্রপোজাল আছে, ওই চরের এরিয়াটাতেই বেসিক্যালি এখন 100 থেকে 150 বাড়িঘর ওখানে ওরকম ইনফর্মাল সেটেলমেন্ট হিসেবে আছে। তো ওরা তো এখন হচ্ছে ইলিগাল ফিশিং করছে বা ইলিগাল অ্যাক্টিভিটিস ওরা ইনভলভ। তো এই প্রজেক্টের মধ্যে যেটা হবে যে প্রজেক্টের সময় তো অনেক ওয়ার্কার দরকার হয়, প্রজেক্টের সময় তো অনেক কাজ থাকে। তো ওরা আসলে এগুলাতে ওরা এঙ্গেজ হতে পারবে এবং ওদের জন্য আসলে আলাদা প্ল্যান আছে। ওদের জন্য আহ, এই জায়গাটাতে হচ্ছে আর গোড়াঘাট একটা মার্ক করা এরকম একটা, উম, হ্যাঁ, এই যে গোড়াঘাটাতে এই জায়গাটাতে হচ্ছে এটা হচ্ছে মহেশখালীর ভেতরে পড়ছে আর কি। তো এখানেই হচ্ছে সব ধরনের ফ্যাসিলিটি আছে, আহ, পানি, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, দোকান, এগুলো সব ফ্যাসিলিটি আছে। এখানে হচ্ছে বেগা ওদের জন্য, বাংলাদেশ জোন অথরিটি ওরা অলরেডি ওদেরকে রিসেটেলমেন্ট করেছে এই জায়গাতে। মানে রিসেটেলমেন্ট করেনি, রিসেটেলমেন্টে কাজ চলছে আর কি। ওখানে অলরেডি বাড়িঘর ওরা তৈরি করছে, সো দ্যাট হচ্ছে যে এরা এখান থেকে এরা শিফট করলে ওই জায়গাতে ওরা যেতে পারে। এবং প্রজেক্ট চলাকালীন সময় যেহেতু এটা একটা ইকো ট্যুরিজম পার্কের প্রপোজাল, একটা বড় প্রজেক্ট, অনেক বছর ধরে কাজ হবে। তো এই পুরা টাইমে হচ্ছে কাজের টাইমে যে ওয়ার্কার দরকার হবে, তো লোকাল পিপুলই এই কাজে ইনভলভ হতে পারবে। এটা ভালো ব্যাপার। হ্যালো। জি, ওকে থ্যাংক ইউ আপু। ওকে, ফাতেমাকে থ্যাংক ইউ। আর কেউ কোনো কোশ্চেন করতে চায়? একটু হ্যান্ড রেজ করলে হবে। ওকে আফিয়া, এখন আমার অন্য, আমি একটু ডিফারেন্ট টাইপের ইয়ে করতেছি, ডিজাইন। ডিজাইনের কোশ্চেন তো সবাই করেই আসলে। তো আমি একটু ডিজাইনের থেকে তোমার এক্সপিরিয়েন্সগুলোকে আমি একটু বেশি শোনার চেষ্টা করতেছি। কারণ আসলে থিসিস করতে গেলে নানান ধরনের এক্সপিরিয়েন্স হয়। এই এক্সপিরিয়েন্সগুলা আমার মনে হয় খুবই ইন ফিউচার প্রজেক্টগুলা কাজে লাগানোর ক্ষেত্রে এই জিনিসগুলো একটা ইম্পর্টেন্ট একটা জায়গা দখল করে রাখে। তো তোমার এই প্রজেক্ট করার ক্ষেত্রে তুমি আসলে জি আমরা তো কম বেশি সবাই ডিফিকাল্টিস ফেস করি। তো এতক্ষণ তো আমরা জি জাস্ট হচ্ছে প্রজেক্টের মানে পজিটিভ দিক বা ভালো দিকগুলো নিয়ে বেশি আলোচনা করলাম। তো তুমি নিজে জি আসলে এই কাজটা যখন শুরু করো তখন জি তোমার যে জার্নির ব্যাপারটা ছিল, এখানে তুমি আসলে কোন কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি ডিফিকাল্টিস ফেস করছো, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে ডিজাইনটা হয়ে যাওয়ার পরে এইটা কি আসলে তোমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের একটা স্ট্রাকচার এই জায়গায় বাংলাদেশের পার্সপেক্টিভে সময় উপযোগী একটা কাজ হয়েছে কিনা, যদি তোমাকেই আচ্ছা। মূল্যায়ন করতে বলি? হুম
হুম হুম হুম। আচ্ছা। দুইটা তো কোশ্চেন আর কি অ্যাকচুয়ালি। আহ, আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনটা আগে বলি যে আমার কাছে মনে হয় যে আমরা আস্তে আস্তে কন্টেম্পোরারি টাইমে যাচ্ছি। তো হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশে একটু এই ধরনের বিল্ডিং ইন্ট্রোডিউস করা দরকার আসলে, যে আহ, আমরা সবসময় কনভেনশনাল স্ট্রাকচার গুলাতেই যাই এবং কনভেনশনাল মাসিং গুলাতেই যাই। তো যখনই অন্যরকম মাসিং নিয়ে কাজ করা হয় তখনই আসলে এত ডিসকারেজ করা হয়। এবং আহ, আহ, এই যে আমি আসলে খুবই মানে আহ, আমার পুরো যে জার্নি যেটা গেছে থিসে, আমি আসলে পুরো টাইমে এত নেগেটিভ এবং এত ডিসকারেজ আমি পেয়েছি। তো হচ্ছে আহ, আসলে ইন ফিউচার এরকম কাজ কেউ করবে না। তো আমার মনে হয় এনকারেজ করা উচিত। এবং হ্যাঁ, আমার তো মনে হয় এই ধরনের স্ট্রাকচার আসলে আসা উচিত। এবং একটা ওশনেরিয়াম আসলে আমার কাছে মনে হয় যে আহ, আহ, একটু এরকম অর্গানিক হওয়া উচিত। এবং ওই জায়গার যে কন্ট্রোল লাইন্স গুলো আসলে ওইটা ডিমান্ড করতেছে যে এরকম একটা এখানে আসলে আমি জানি না উম, আহ, অন্যরকম বিল্ডিং হলে আসলে ভালো লাগবে কিনা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা কন্ট্রোল লাইন গাইড করতেছে। তো এটা হচ্ছে আর স্ট্রাকচার যে ডিফিকাল্টি আমার মনে হয় যে আমি এই ধরনের কিছু প্রজেক্ট স্টাডি করছিলাম। তো ওরাও বেসিক্যালি শিয়ার ওয়াল আর হচ্ছে ওরা স্পেস ফ্রেম দিয়ে ওরা হচ্ছে এই ধরনের আইল্যান্ড যেখানে লুজ সয়েল। এখানে তো বেসিক্যালি যেটা স্ট্রাকচারাল যেটা প্রবলেম সেটা হচ্ছে লুজ সয়েল এর ব্যাপারটা, যে হোল্ড করতে পারবে কিনা বা হচ্ছে আহ, এটাই। যেহেতু ইনান্ডেশনের ব্যাপারটা ওভারকাম করতে পেরেছি, তো আমার কাছে মনে হয় যে লুজ সয়েলের ব্যাপারটাই এখানে মানে বাকি প্রবলেম এটাই। তো আমি দেখলাম যে কিছু কেস স্টাডিতে এরকম ওরা করেছে যে হচ্ছে স্পেস ফ্রেম আর শেয়ার ওয়াল দিয়ে ওরা রিয়েল লাইফ প্রজেক্ট যখন হয়েছে। তো আমার মনে হয় যে এটাতে যদি স্ট্রাকচার রিভাইজ করা যায়, মানে আমি তো এটা আসলে স্টাডি লেভেলে করেছি। আহ, তো এটা যদি হচ্ছে এটা বিল্ড করতে গেলে আসলে অবশ্যই অন্যরকম ভাবে করতে হবে। ইভেন আমরা একটা নর্মাল প্রজেক্টেরও যখন ওয়ার্কিং ড্রয়িং করি, তো ওটা যখন আমরা বিল্ড করতে যাই ওটার ওয়ার্কিং ড্রয়িংও তো আমাদের রিভাইজ করতে হয়। তো এটাও ওই ক্ষেত্রে রিভাইজ করলে হয়তো পসিবল। আসলে আমি হচ্ছে থিসিসটা এরকম চিন্তা করছি যে আহ, এটা আসলে একটা আইডিয়া দেওয়া, বা আইডিয়া হচ্ছে একটা নিজেকে একটা আইডিয়া দেওয়া আর কি, যে কিরকম হতে পারে। মানে আহ, যেহেতু প্রজেক্টটা ভালোই চ্যালেঞ্জিং ছিল, তো আমার আসলে পুরো টাইমে আমার মোটিভ এটাই ছিল যে হচ্ছে আমি ওই লোকাল বায়োডাইভার্সিটিকে হ্যাম্পার না করে আমি হচ্ছে কিভাবে খুব কম ফুটপ্রিন্ট দিয়ে আমি হচ্ছে একটা অ্যাট্রাকটিভ বিল্ডিং ডিজাইন করবো। কারণ সোনাদিয়া কিন্তু অনেক দূরে, মানে আমাদের লোকাল কমিউনিটি থেকে অনেক দূরে। এবং যাওয়ার প্রসেসটাও খুবই খারাপ। আমি দেখালাম যে হাউ টু গো, তো ওটা প্রসেসটা খুবই ভয়ঙ্কর। তো মানুষ আসলে এত কষ্ট করে কি দেখতে যাবে? মানুষ আসলে একটা অন্যরকম একটা স্ট্রাকচার হইলেই আগে মানুষ দেখতে যাবে। তো এবং হচ্ছে বাংলাদেশে ওইভাবে মেইন স্পেসিস এক্সিবিট করার তো, ওইরকম কোনো ইয়ে নাই। কক্সবাজারে একটা আছে যদিও, খুব একটা ভালো লাগেনি। তো যেটাই হোক, তো আহ, আমার মনে হয় যে যেহেতু হচ্ছে মেইন স্পেসিস ইয়ে করার জন্য, শোকেস করার জন্য, তো আমার মনে হয় একটা ওয়াই নট একটা সুন্দর মার্কিং এর। এবং আহ, এখানে হচ্ছে কন্ট্রোল লাইনটা আমার মনে হয় গাইড করছে জিনিসটাকে। আর আহ, ঝুড়িতেও আসলে বেসিক্যালি জুয়েলরা মাসিং নিয়ে কথা বলছে, যে মাসিং যাই হোক। তো আর ডিফিকাল্টিজ আমি আসলে প্রচুর ডিফিকাল্টিজ ফেস করছি পুরো থিসিসেই। সবচেয়ে আমি যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে আমি গাইডেন্সের অনেক প্রবলেম ফেস করছি। কারণ দেখা যাচ্ছে যে গাইড করার আগেই হচ্ছে যে মানুষ ডিসকাস করে এই ধরনের স্ট্রাকচার যেতে আর কি। কারণ এই তো এই যে বিগ কোয়েশ্চেন গুলো আর কি আসতেছে, এই কোয়েশ্চেন গুলোর কারণে আর কি ডিসকাস করে সবাই। তো হ্যাঁ, আমি গাইডেন্স অনেক প্রবলেম ফেস করছি। তারপর হচ্ছে আহ সবকিছু মোটামুটি মডেল মেকিং, এই যেটা 3D প্রিন্টেড, সো 3D যে রাইনো ফাইলটা ওইটা ওইটাও আর কি, ওটা নিয়ে একটু প্রবলেম ফেস করছি। তারপর হ্যাঁ, এই তো আমি গোটা জিনিসটাই আমি আসলে আমার বেশ ডিফিকাল্টি লাগছে, আমার পুরা জার্নিটাই বেশ ডিফিকাল্ট লাগছে। আহ সাইট ভিজিট থেকে শুরু করে জুরির দিন পর্যন্ত আমার আসলে বেশ স্ট্রাগলই গেছে। এই আর কি। ওকে, তোমার মডেল নিয়ে একটা কোশ্চেন করব, তার আগে আরেকটা একটু ছোট্ট একটা হুম হুম। টেকনিক্যাল কোশ্চেন করি। কারণ আসলে তোমার প্রজেক্ট দেখে মনে হয় এই ধরনের টেকনিক্যাল কোশ্চেনগুলাই বেশি আসবে আসলে।
সেটা হচ্ছে আচ্ছা। যে আহ, এইটা তো হচ্ছে রেগুলার কোনো মাসিং না। তো সেক্ষেত্রে তুমি হুম। আসলে ইন্টারনাল টেম্পারেচারের ক্ষেত্রে বা ভেন্টিলেশনের ক্ষেত্রে তুমি আসলে কি ধরনের চিন্তা ভাবনা করছো? এখানে আসলে হচ্ছে ভেন্টিলেশন ওইভাবে দেওয়া পসিবল না। আমি এই যে না, দেয়া উপরে একটু পসিবল না, জালি কিন্তু রেখেছি। তোমাকে তো আসলে আহ, ভেন্টিলেশনের একটা কারণ ব্যবস্থা তো হচ্ছে রাখতেই হবে। ভেন্টিলেশনের ব্যবস্থা রাখলে মানে হচ্ছে সেটা যে মেকানিক্যাল হোক যে আর ট্যাঙ্ক গুলো ন্যাচারাল আছে, হোক। ট্যাঙ্কগুলাতে হচ্ছে মস মস জন্মাবে যদি আমি হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশন রাখি। সো এই জন্য আমার পুরো ব্যাপারটা মেকানিক্যালি যেতে হচ্ছে। আচ্ছা, তার মানে এখানে টেম্পারেচারটাও তুমি মেকানিক্যালি কন্ট্রোল করতেছো, আবার ভেন্টিলেশনটাও মেকানিক্যালি কন্ট্রোল করতেছো। হ্যাঁ, সবই মেকানিক্যাল। আচ্ছা, ওকে। ওকে, আমার কাছে এমনিতে সাইটের সাথে মাসিংটা মনে হচ্ছে যে আসলে খুবই মানে অ্যামেজিং একটা আহ, ব্যাপার এখানে ঘটছে, যে একজন আরেকজনের সাথে মিলে গেলে যে ব্যাপারটা ঘটে, যে এখানে মনে হচ্ছে না যে একটা স্ট্রাকচারকে হচ্ছে জোর করে এই ল্যান্ডে বসানো হয়েছে। মানে এটা আমার আমার অবজারভেশন আর কি। তো আমরা তো অ্যাজ এ আর্কিটেক্টরা সেটাই চাই যে আহ, যখন আমরা একটা ডিজাইন করি সেই সাইটটাকে রেসপেক্ট করে, কনটেক্সটটাকে রেসপেক্ট করে আমরা এমন একটা কাজ করতে চাই যেটা মনে হবে যে ওই ল্যান্ডটা ওই জিনিসটাই ডিমান্ড করতেছে। তো তোমার এই মাস্টার প্ল্যান বা মাসিংটা দেখে আমার কাছে সেটাই মনে হয়েছে যে এখানে কোনো কিছুই বা কোনো একটা এলিমেন্ট মনে হচ্ছে না যে এখানে জোর করে কোনো কিছুকে বসানো হয়েছে। এমনকি আমার ট্র্যাকের লাইনগুলা বলি, অথবা যদি মাসিংয়ের যে অর্গানিক ব্যাপারটা সেটা যদি বলি, এই বিষয়গুলো টোটালি মনে হচ্ছে যে একদম সাইড থেকে একদম উঠে আসছে। তো মানে একটা মাসিংকে যে সাইট কিভাবে অর্গানিক্যালি হোল্ড করে, এটা মনে হয় একটা তার ভালো একটা এক্সাম্পল হইতে পারে। থ্যাংক ইউ। ওকে, এখন আমি আরেকটা টেকনিক্যাল কোশ্চেনে আসি। আমার মনে হয় যারা থিসিস স্টুডেন্ট আছে বা একটু সিনিয়র আছে তাদের জন্য এটা হেল্প হবে, যে তুমি এই টাইপের অর্গানিক মাসিং মডেল বানানোর ক্ষেত্রে তুমি আসলে কোন সফটওয়্যার বা আদার্স কি কি বিষয়ের তুমি হেল্প নিছো, এটা একটু স্টুডেন্টদের সাথে শেয়ার করলে তাদের মনে হয় জি তাদের কাজ করার ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা হয়তো কাজে লাগবে। জি। আচ্ছা। আহ এই শেলটা হচ্ছে রানুতে করা, মানে হচ্ছে যে আউটার যে শেলটা এটা রানুতে করা। ইন্টারনাল যে ফ্লোর প্লেট ওয়ালস এগুলো হচ্ছে রানাতে করতে পারো, একদম মানে পুরো জিনিসটাই রানাতে করা পসিবল। তো আমার হচ্ছে রেভিটে করা হয়েছিল ভেতরের যে ফ্লোর প্লেট গুলাকে, মানে ইন্টেরিয়রটা আর কি রেভিটে করা হয়েছিল, আর হচ্ছে যে এক্সটেরিয়র যেটা সেটা হচ্ছে রানাতে করা হয়েছিল। আহ, কিন্তু আমি সাজেস্ট করবো আসলে টোটাল জিনিসটাই একটা সফটওয়্যারে করা, এক্ষেত্রে হচ্ছে অনেক রকম সুবিধা হয়। তো টোটাল জিনিসটা যদি রানাতে করা যায় অর্গানিক মডেলিং এর ক্ষেত্রে, যদি হচ্ছে প্রসেসিং খুব ভালো থাকে তাহলে হচ্ছে যে টোটাল জিনিসটাই রানাতে চলে যাওয়া ভালো। আর এই তো পরে হচ্ছে সেলটাকে আমি 3D প্রিন্ট করেছি, তারপর বাকি সবকিছুই হ্যান্ডমেড। ট্রেল কন্ট্রোল এগুলো সবই হ্যান্ডমেড বুঝা আচ্ছা, যাচ্ছে। আর একটা সেকশন মডেল ছিল কিন্তু ওটা পুরো ছবি নাই এখানে। না, ওটা ছবি নাই। তো হ্যাঁ, ওটাও 3D প্রিন্ট ছিল, সেম ভাবে করা, রায়না থেকে কেটে 3D প্রিন্ট দেওয়া। এই তো। ওকে। তার মানে এই ধরনের কাজের ক্ষেত্রে বেসিক্যালি রাইনো অথবা রেভিট, রেভিটটা কি কমফোর্টেবল এই ধরনের কাজের ক্ষেত্রে? ভাইয়া রেভিট আসলে আমি খুব বিগিনার রেভিটে। রেভিট কমফোর্টেবল, বাট রাইনো মানে রাইনো আমার কাছে মনে হচ্ছে যে অর্গানিক মডেলিং এর জন্য মোর ফিজিবল। রাইনোটা বেটার আমার কাছে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কোনো কোশ্চেন করতে চাইলে ওয়েলকাম। একটু কোশ্চেন করতে পারে। আমার মনে হয় যে আমরা অলরেডি প্রজেক্টের মোটামুটি অনেক অ্যানালাইসিস করা হয়ে গেছে। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে জানার, কোশ্চেন করতে পারে।
রেজানুল হক শুভ্র কি অ্যাভেলেবল আছো? আচ্ছা, ওর ভয়েসটা পাওয়া যাইতেছে না। ওকে ওকে, যেহেতু কেউ কোনো কোশ্চেন করতেছে না, আমরা তাহলে প্রেজেন্টেশনটা শেষ করি। তোমার লাস্ট কোনো কমেন্টস থাকলে তুমি একটু করে শেষ করো, তারপরে আমরা শেষ করে দিব আর কি। জি, আহ, আসলে আর্কডিউনার এসএমএল হক ভাইকে অনেক থ্যাঙ্কস। কারণ হচ্ছে আমি প্রজেক্টটা নিয়ে খুব অবসেস ছিলাম থ্রু আউট। এখনো আমার প্রজেক্টটা নিয়ে আমার কথা বলতে খুবই ভালো লাগে। এভরি টাইম এই প্রজেক্টটা নিয়ে আসলে কথা বলার আমি কোনো স্কোপ পাই, আমি হচ্ছে এটা নিয়ে আমি কথা বলতে খুবই পছন্দ করি। তো থিসিস এর অলমোস্ট 6 মাস হয়ে গেছে। তো এতদিন পরেও এটা নিয়ে কথা বলতে ভালোই লাগতেছে। তো ভাইয়াকে অনেক থ্যাঙ্কস, এবং আর্জেন্টিও থ্যাঙ্কস একটা এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যে আমরা শেয়ার করতে পারছি। এবং হচ্ছে আজকে কয়েকটা কোয়েশ্চেন যেটা আমাকে আমার আসলে ট্রিগার করলো, যে এগুলা আসলে এখন আমি এগুলা নিয়ে স্টাডি করতে পারি। যেমন হচ্ছে ওয়াটার ডিসপোজালের ব্যাপার, যেটা এটা আসলে একটা ভালো কোয়েশ্চেন। তো হ্যাঁ, এই তো মানে একটা লার্নিং এরও একটা সুযোগ। তো হ্যাঁ, আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ সবাইকে মিটিং এ জয়েন করার জন্য। উম, আমার জন্য দোয়া করবেন সবাই। ওকে, আসলে আমাদের আমরা যে প্রজেক্টই করি না কেন, তুমি তো থিসিস প্রজেক্ট শেষ করে এখন হচ্ছে প্রফেশনে ঢুকছো। তো আমাদের আর্কিটেকচারাল আমরা যে প্রজেক্টই করি না কেন, প্রজেক্টের কোশ্চিন থাকবেই, নেগেটিভ পজিটিভ দুই ধরনের ব্যাপারই থাকবে। তো একটা প্রজেক্ট করতে গেলে আসলে অনেক ধরনের টেকনিক্যাল ব্যাপার থাকে। স্টুডেন্ট লাইফে আসলে সব দিকে সমানভাবে সলভ করার মতো সময় অনেক সময়ই ম্যানেজ করা পসিবল হয় না। তো এইটা আসলে ব্যাপার না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি জিনিসটা বুঝতেছো কিনা, বা ওই জিনিসটা তোমার অ্যাটলিস্ট বেসিক স্টাডিটা তুমি করতেছো কিনা, বা প্রসেসগুলো তোমার জানতেছো কিনা, এই বিষয়গুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাইলে লার্নিংটা কমপ্লিট হলে এবং পরবর্তী তুমি যখন নেক্সট প্রজেক্ট করতে যাবা তখন এই লার্নিংগুলো আসলে কাজে লাগবে। তো আমার কাছে মনে হয় যে জি, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। নেগেটিভ কিছু জিনিস থাকবেই, এটা আসলে এই প্রজেক্টের যে ভলিউম, আমার মনে হয় যে আসলে 6 মাসে প্রত্যেকটা টেকনিক্যাল বিষয় কাভার করা আসলে কতটুকু সম্ভব, এটাও একটা বিষয়, চ্যালেঞ্জের বিষয়। তো তারপরও হচ্ছে ম্যাক্সিমাম যতটুকু কাভার করা যায় ততই ভালো। আর ডিফিকাল্টিজের জায়গাগুলা রিয়েলাইজ করে ওই অনুযায়ী যদি ডিসিশনগুলো মেক করা যায়, তাহলে তো প্রজেক্ট অবভিয়াসলি একটা সাকসেসফুল প্রজেক্ট হয়ে যায়। তো সব কিছু মিলায় জি, আমি আফিয়াকে থ্যাঙ্কস আমাদের প্ল্যাটফর্মে এই ধরনের একটা প্রজেক্ট আসলে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর হচ্ছে বাকি যারা আর্কিটেকচারের স্টুডেন্ট আছে, তারাও মনে হয় এই ধরনের প্রজেক্ট থেকে অনেক কিছু লার্ন করার সুযোগ পাবে। আর আমরা এই প্রেজেন্টেশনটাও আমাদের হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা শেয়ার করব, যাতে করে ইন ফিউচার কেউ যদি এই প্রজেক্ট থেকে কোনো কিছু লার্ন করতে চায়, তারা যেন খুব ইজিলি ভিজিট করতে পারে আমাদের এই প্রেজেন্টেশনটা। তো সব কিছু মিলে আফিয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং আজকে অনেক গেস্ট আমাদের হচ্ছে এই প্রেজেন্টেশনে পার্টিসিপেট করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইন ফিউচার আমরা এই ধরনের আরও প্রজেক্ট প্রেজেন্টেশন, থিসিস প্রজেক্ট প্রেজেন্টেশনের চেষ্টা করব একটা নির্দিষ্ট সার্টেন সময় পর পর। তুর্য মনে হয় কিছু বলতে চায়? আচ্ছা, সবাই হচ্ছে লাইক দিচ্ছে। ওকে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। নেক্সট প্রেজেন্টেশনে আবারও সবার সাথে দেখা হবে। আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আফিয়াকে আবারও থ্যাঙ্কস, এবং আমরা আমাদের প্রেজেন্টেশনটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। খুদা হাফেজ সবাইকে।